আমি আমার লাইফের ফার্স্ট টাকা কামাইছি কিন্তু ফ্রিল্যান্সিং করি। আমার কপাল খারাপ এটা না ভেবে আমি কি করতে পারি, দিস ইজ পসিবল। এই কারণে আমার মতো মানুষ এই 35 বছর বয়সে এসে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করে ক্লিক করছে। আমার কাছে মনে হয় আমাদের একটা ভিডিও বানানো দরকার যে আমাদের কাছ থেকে কি কি শেখা উচিত না। আমি নীলক্ষেতে থেকে আফটার এফেক্টসের বই কিনে শিখছিলাম। আমি মনে করি ফ্রিল্যান্সার হতে হলে তোমার একজন নাপিত হতে হবে। ফ্রিল্যান্সিং এ মানুষ ভাবে একজনই কাজ করে, যারা এইভাবে ফ্রিল্যান্সিং করে বাসায় বসে লাখ লাখ টাকা কামাবো, সরি। আমি ফাইবারের 1 out of 143 অফিসিয়াল ট্রেনার। ভাই ফ্রিল্যান্সিং করব, কি কম্পিউটার কিনবো, আমি কি জানি তুমি কি করবা। যে কোনো কাজ, ক্রিয়েটিভ কাজ সবাই ভাবে যে হলো গিয়ারটা যত ভালো হবে কাজটা তত ভালো হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন বলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। দিন শেষে 2-3টা জিনিস খুব বেশি জানা দরকার। এক, আমার স্কিল সেটটা কি। 2 নাম্বার, কোন টাস্কের ডিমান্ড আছে। এন্ড থার্ড হইলো ওইটার জন্য কত টাকা দিবে। তোমার কাছে 10টা অ্যাপ জানলে তোমার কোনো লাভ নাই, কারণ তোমার হাত 10টা। ফাইবার, আপওয়ার্ক, জীবন আটকে গেছে এখানে। 270 ঘন্টা একটা স্কিলে যদি আপনি দেন, আপনি কেমনে খারাপ হবেন ওই স্কিলে? আমার খালি সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় কি আমি বাদে সবার লাইফ অনেক অথচ রাত্রে যখন ফাইনালি বিছানাটায় যে বালিশটায় যে মাথাটা লাগে কি কি যে চিন্তা ঘুরে। আজকে পপুলার ডিমান্ডে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো অ্যান্ড ফ্রিল্যান্সিং এর বেস্ট পার্সনটাকে আমি এখানে আনতে পারছি, রাফায়েত ভাই। রাফায়েত ভাই টিল ডেট 2500 ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করছে অ্যান্ড 5000-এর বেশি ইউনিক প্রজেক্ট ডেলিভার করছে। উনি ফাইবারের প্রো রেটেড আরো অনেক কিছু আমি বলে শেষ করতে মিলাই ফেলবো, যেহেতু আমি এক্সপার্ট না, আপনি বলেন আমার মনে হয় বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো আই ওয়াজ লাকি এনাফ, কিন্তু এটা খুব বেশি টাইমে না, 3 বছরে। সো ফাইবারে ফরচুনেটলি আমরা টপ রেটেড সেলার হয়েছি, তারপরে উই গট অ্যাজ প্রো রেটেড সেলার, তারপরে আমাদেরকে ফাইবারের সার্টিফাইড সেলার বলা হয়েছে। সো স্পেসিফিক কিছু জনরা বা নিশ থাকে যেটার জন্য ফাইবার সিলেক্ট করে ট্রেন করে ওদেরকে দেয়। সো আমরা ই কমার্সের ব্র্যান্ডের জন্য সার্টিফাইড সেলার, প্লাস এটা আমার জন্য খুব প্রাউডের, আমি ফাইবারের 1 out of 143 অফিসিয়াল ট্রেনার। সো আই ট্রেন পিপল অন ফাইবার যে কিভাবে ফাইবারে কাজ করতে হয়। এইটা বাদে আলহামদুলিল্লাহ ইউকে বেসড একটা ভিডিও এডিটিং এজেন্সি আছে যেটা অনেকে এখন পর্যন্ত জানে। সো এগুলো মিলে আর কি চলতেছে, সব মিলে চলতেছে, কোনো মতে চলে যাচ্ছে। সো আজকে আমাদের টার্গেট খুব সিম্পল। আজকে আমরা ভিডিওর শুরুতেই বলতে চাই ভিডিওর শেষে কি হচ্ছে। ইউজুয়ালি দেখা যায় যে কনভারসেশন শেষ হলে আমরা বুঝি কি হচ্ছে, বাট আজকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে আসছি এবং আমরা জানি আজকে সেশনে কি হচ্ছে। আজকে সেশনে আমরা কভার করব ফ্রিল্যান্সিং কি, নট লাইক দ্য সংজ্ঞা, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজ করে আসা মানুষ বলবে যে কিভাবে জিনিসটা কাজ করে, কি নিয়ে কাজ করব, কিভাবে স্কিলগুলো খুঁজে বের করতে হয়, ট্রেন্ড কিভাবে খুঁজতে হয়, কোন স্কিলটা আমার সাথে যাবে এটা বুঝতে হয়, দেন কোথায় কাজ পাবো। অফকোর্স দ্য প্ল্যাটফর্ম, প্রতিটা প্ল্যাটফর্মের ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেখানে। গ্রোথ অ্যান্ড স্কেল পারফেক্ট, 2500 ক্লায়েন্টের সাথে কাজ করা মানুষ বলবে কিভাবে গ্রোথ অ্যান্ড স্কেল করতে হয়, ডুজ অ্যান্ড ডোন্টস। অ্যান্ড পুরো প্রেজেন্টেশন জুড়ে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে দেখাবো যে কীভাবে কাজটা করতে হয়। টার্গেট খুব সিম্পল, এই নেক্সট 1.5 ঘন্টার সময়ে আমরা চেষ্টা করব যত বেশি ভ্যালু দেওয়া যায়। সোজা কথা, আমি রাফায়েত ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, রাফায়েত ভাই আমাকে বলছিল তুই কী চাস, আমি বলছি যে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল যে কোনো কন্টেন্টে 1.5 ঘন্টায় যেই পরিমাণ ভ্যালু দিচ্ছে আমরা তার থেকে দ্বিগুণ দিব। আপনি পারবেন? বলছে আচ্ছা হ্যাঁ পারবো, ঠিক আছে তাহলে করি। সো লেটস গো। সো আজকে আসলে অনেক কিছু কভার করব এবং যতটুকু ইজি ভাবে উইথ এক্সাম্পলস বোঝানো যায় আমরা ওইটাই ট্রাই করব। সো এইটা তো হয়েই গেছে যে কি কি কভার করব। বিফোর উই স্টার্ট আমি বলতে চাই যে অনেকেই যতটুক না মানুষ ফ্রিল্যান্সিং করে বা এগুলা করে আমি সাকসেসফুল হয়েছি, তার চেয়ে বেশি মানুষ কিন্তু বলে যে আই ফেইল, ইটস আ স্ক্যাম, এটা হয় না, এই সে 7-17 অনেক কথা থাকে। কারণ কি আমরা যখনই এরকম একটা ভিডিও দেখি উই গেট এক্সাইটেড, বা অন্য কারো সাকসেস দেখি, রিলস দেখি যে আরে ও তো করে ফেলতেছে, আমি রেসে পিছায় গেলাম। উই ইনভেস্ট, এটা বাবা মাকে বলে একটা ভালো ল্যাপটপ কিনি, একটা কম্পিউটার কিনি, ম্যাক কিনে ফেলি, মনিটর কিনি, হ্যাঁ বিশাল মনিটর, একটা 8GB লাইট থাকে, কোর্স কিনে ফেলি, ও আর 2টা মনিটর লাগবে, একটা এমনে থাকবে একটা এমনে থাকবে, একটা ভার্টিক্যাল থাকবে, তারপরে যে কিবোর্ড থাকবে। তারপরে দেখা যায় যে আমার কোনো অর্ডারই নেই, খালি আমার ডেস্ক সেটআপটা আছে যেটা ছবি অ্যাস্থেটিক ছবি তুলে করে ফেলছি। সো কিভাবে ওই এই বেচারার মতো আগুন জ্বলতেছে এরকম সিচুয়েশনে না যাইতে হয়, যারা আজকে যারা শুরু করেও ফেলছেন অথবা শুরু করবেন, আমরা আশা করি আজকের এই মাস্টার ক্লাসের পরে যতটুক যা জানার মানুষের কভার হয়ে যাবে। সো প্রথমত ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আমি খুব 2টা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। মানুষ ফ্রিল্যান্সিং বললেই ভাবে কি ডিজিটাল মার্কেটিং, লোগো বানাবো, ওয়েবসাইট বানাবো।
আমি সবসময় সব আমার স্টুডেন্টদেরকেও বলি, চিন্তা করো তোমাকে টিউশনি দিতে যে স্যার আসতো বাসায় অথবা ইলেকট্রিশিয়ান, এরা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার। কিভাবে এরা আসতেছে, তোমাকে পড়াচ্ছে, আরেকজনকেও পড়াচ্ছে, আরেকজন তোমার মা রেফার করলো কাউকে, ওর বাচ্চাকে গিয়েও পড়াচ্ছে। ইলেকট্রিশিয়ান দোকানে কাজ করতেছে তার নিজের ব্যবসা, অথবা কারো কর্মচারী আমার বাসায় এসে একবার কাজ করছে, ভালো লাগছে, তো তুই তোর ফোন নাম্বার দে, তোকে আমি পরের বার ফোন দিব, 300 টাকা দিব, তুই করে ফেলিস। ও ওর চাকরি বাদেও ও আলাদা কিন্তু খ্যাপ মারতেছে, হ্যাঁ, তো কাজ করতেছে। সো আমরা ফ্রিল্যান্সিং বললে ভাবি কি ইউএসডিতে কামাতে হবে, বাইরের কাজ, এটা যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রাক্টে একটা ইউজুয়ালি 9 to 5 জব কোনো কোম্পানির আন্ডারে কাজ করতেছি, আমি স্বাধীনভাবে আমার ক্লায়েন্টদের সাথে চুজ করে করে কাজ করতে পারবো, সেটাকেই ফ্রিল্যান্সিং বলে। এখন সবার আগে বলি, ফ্রিল্যান্সিংয়ে টাকা বাংলায়ও কামানো যায়, ইংরেজিতেও কামানো যায়, ইউএসডিতে। ফ্রিল্যান্সিং মানে ইউএসডিতে কামাইতে হবে, এই ধারণা থেকে বের হয়ে যেতে হবে। বাট হ্যাঁ, আজকে আমরা ফোকাস করব যে আমি কিভাবে ইউএসডিতে বা বাইরের ক্লায়েন্টের সাথে করছি। বাট আই গেস ইটস ক্লিয়ার, রাইট? হ্যাঁ, জাস্ট ফর দ্য কনটেক্সট, আমরা বাংলাদেশে ফর এক্সাম্পল কেউ ভিডিওগ্রাফি করে, ফটোগ্রাফি করে, গ্রাফিক ডিজাইনিং করে, ডিজিটাল মার্কেটিং করে, যেই করে, কিন্তু বাংলাদেশি মার্কেটেও কাজ করতে পারে, বিদেশি মার্কেটেও কাজ করতে পারে। বাংলাদেশি মার্কেটেও যখন কাজ করে, ওটাও কিন্তু ফ্রিল্যান্সিং। সো নর্মালি তাহলে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশেও যদি কাজ করি, ওটা ফ্রিল্যান্সিং হতে পারে। আমি ফটোগ্রাফি করি, ভিডিওগ্রাফি করি, ডিজিটাল মার্কেটিং করি, গ্রাফিক ডিজাইনিং করি, আমি বিদেশে ফাইভার, আপওয়ার্ক, এখানে কাজ করি না, দেশে কাজ করি, এখানে ভাবি যে ফ্রিল্যান্সার না, ও কিন্তু ফ্রিল্যান্সার, ও প্ল্যাটফর্মে নাই, ও তো টাকাটাই পাচ্ছে, ও ডলারে পাচ্ছে না, টাকায় পাইতেছে। এটাই, যতক্ষণ পর্যন্ত সংসার আর পেট চলতেছে এবং আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক, রাইট, ফ্রিল্যান্সিং করে যাও। অ্যাবসলিউটলি। এবার আসি আমরা যেটা করি, যেটা নিয়ে এত বাজ, ওইটা হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং। সো অনলাইনেরটা কি, ইলেকট্রিশিয়ান যেহেতু বাসায় এসে এসি ঠিক করে, একইভাবে অনলাইনে যদি আমি কাউকে ভিডিও কলে বুঝাতে পারি তুমি এটা করো ওইটা করো, ওইটাও ফ্রিল্যান্সিং হতে পারে। বাট আমরা অনলাইনে ইউজুয়ালি এরকম সার্ভিস দেই যেগুলা মানুষকে এখানে বসে দেওয়া যায়। যেমন আমার ক্ষেত্রে ভিডিও এডিটিং, ও যদি আমাকে রেকর্ড করে একটা ভিডিও দিয়ে দেয়, আমি এডিট করে দিয়ে দিব। এখন ও যদি আমাকে বলতো আমাকে রেকর্ডও করে দাও, আমি কিন্তু এটা করতে পারতাম না, ওর আরেকজনকে ওইখানে ফ্রিল্যান্সার হায়ার করতে হচ্ছে। তো একইভাবে ওয়েবসাইট যেগুলো ভার্চুয়ালি ডিজিটালি বানানো যায়, ওই সব কাজ আমরা অনলাইনে করি, ঠিক আছে? সো ওইখানে একেবারে যত কিছু চিন্তা করা যায়, আমি বই লিখতে পারি, আমি ওয়েবসাইট বানাতে পারি, আমি লোগো বানাইতে পারি, আমি পোস্টার বানাইতে পারি, আমি ইউটিউবের কাভার বানাইতে পারি, ইউটিউবের প্রোফাইল পিকচার বানাইতে পারি, আমি স্ক্রিপ্ট লিখতে পারি, আমি ওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতে পারি, যেটা নিয়ে আমরা অনেক কথা বলবো। বিকজ দিস ইজ, আমি মনে করি বাংলাদেশিদের এটা দিয়ে শুরু করা উচিত। বাট মানে সব কিছু যদি আবার নিয়ে আসি, সো অনলাইনে যেসব কাজ মানুষকে দেওয়া যাবে, যেটা আমার ফিজিক্যালি দিতে হচ্ছে না বা আমার ফিজিক্যাল প্রেজেন্সটা দরকার নাই, যেমন রিমোট ওয়ার্ক, ওগুলা অনলাইনে আমরা ওইসব সার্ভিস দিই। সো বেসিক্যালি নো বস, নো অফিস, বাট আমরা ভাবি কি বস নাই, অফিস নাই, আরাম, বাইচা গেছি না। ডেডলাইন আর রিয়েল ক্লায়েন্ট যাদের সাথে কাজ করতেছি, এরা সত্যিকারের মানুষ। আমরা করি কি, এরা জাস্ট মেসেজের কোনো একটা দেখিনি কিরকম জানি, এরকম একটা ফিল করি। প্রত্যেকটা প্রজেক্টের ডেডলাইন থাকে। এখানে আমরা ভাবি কি অফিসে যেহেতু করতেছি, বস কালকের দিন বকা দিবে আমি যদি ডেডলাইন ম্যানেজ না করি, আর যদি বসকে হ্যাপি রাখতে পারি আমার প্রমোশন হবে। ফ্রিল্যান্সিংও একই, ডেডলাইন মিট করো, ভালো প্রোফাইলটা ভালো হবে, তোমার সম্পর্কটা ভালো হবে, তোমার গ্রোথ হবে, আর ক্লায়েন্টগুলোও সত্যিকারের মানুষ। সো জাস্ট বিকজ দে আর ডিজিটাল, এদেরকে ডিজিটাল ভাবার কোনো দরকার নাই, রাইট? সবচেয়ে বড় ভুল ধারণা, ফ্রিল্যান্সিং মানে ফাইবার, ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক। বাংলাদেশে এই দুইটাই, আরো অনেকগুলো আছে যেগুলায় কেউ যাচ্ছে না। মানুষ ভাবে কি ফাইবার আপওয়ার্ক তো স্যাচুরেটেড হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, আমি ধাক্কা খাই। যাইস না ফাইবার আপওয়ার্ক, অন্য জায়গায় কোথায় কোথায় যাবে অবভিয়াসলি উইল ডিসকাস। বাট সবার আগে বলি, এই দুইটা মানে ফ্রিল্যান্সিং না। অনেকে বলে যে ভাই ফ্রিল্যান্সিং করব, কি কম্পিউটার কিনবো? এখন আমি কি জানি তুমি কি করবা? তুমি কি ধরো তুমি লেখো, মানুষের স্ক্রিপ্ট লিখে দাও, আয়মান সাদিক, কম্পিউটারও লাগবে না, মোবাইল দিয়ে করতে পারবে, মোবাইল দিয়ে করতে পারবে। আবার 3D ডিজাইন করে, ওর ব্লেন্ডার দিয়ে পুরো হাই ওরে বাবারে, ওর একটা ওর জন্য ডেস্ক সেটআপটা লাগবে, ঠিক আছে? আবার আমরা ভাবি কি ফ্রিল্যান্সিং মানে যে আমার কারণে যেটা হয়েছে ভিডিও এডিটিং অথবা লোগো আর ডিজিটাল মার্কেটিং। এগেইন এগুলা হয়তোবা এক সময় পপুলার করে ফেলছি কারণ এগুলা ইজি স্কিল ছিল নেওয়া, কিন্তু এখন জিনিসটা দিন দিন কম্পিটিশন বাড়ছে, এআই এসে দুষ্টামি করছে, আমাদেরও মুসিবত হয়ে যাচ্ছে। সো স্কিলও আস্তে আস্তে কঠিন হচ্ছে, বাট নট ইম্পসিবল। বরঞ্চ অনেক আনট্যাপ জায়গা আছে যেখানে মানুষ আমাদের মতনই যায় না, ভাই আমি ইজিটা কোনটা, লোগো, আমি ওইটা করব। কিন্তু আরো অনেক কিছু করে যে ইজিলি কেউ নাই ভিড়ের মধ্যে দৌড় দিতে পারবো, ওই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, সাহসটা আনতে হবে, যেটা জানতে হবে। আরেকটা জিনিস, ফ্রিল্যান্সিং
একটা বিজনেস, এটা চলে হচ্ছে গিয়ে ডিসিপ্লিনে। আমার বসের ভয়ে আমি অফিস যাচ্ছি না, আমার নিজেকে নিজে ঘুম থেকে উঠাতে হবে। কেউ বলছে দেখে আমি পাওয়ার পয়েন্ট বা ওই কাজটা সাবমিট করি না, আমি জানি আমার করতে হবে। আমার রেপুটেশন এমন না যে আমি অফিসে 2 দিন ছুটি নিলে আমার কোম্পানির রেপুটেশনে কিছু না। অনেক নিশ্চয়ই 10 মিনিট স্কুলে আছে, অনেকে আসতে পারছে না, ছুটি নিচ্ছে, এর মানে কি 10 মিনিট স্কুলের কাজ বন্ধ আছে? এটা অফিসের ক্ষেত্রে হয় না। ফ্রিল্যান্সিংয়ে আমি যদি সব হই, আমি বন্ধ তো দোকান বন্ধ, সব বন্ধ। সো মাইন্ডসেটটা আনতে হবে যে যেটা আমরা বললাম রিয়েল ডেডলাইন, রিয়েল মানুষ, এটা অফিস, আমি একাই অফিস। সো এখানে ফাঁকিওয়াজ না, এটা আরো বেশি প্যারা। নো বস কিন্তু 100টা যদি আলহামদুলিল্লাহ কারো ক্লায়েন্ট হয়, 100টা বস কিন্তু বন্ধুর মতো বস, বাট স্টিল তারা তোমার বস। সো রেসপেক্ট করতে হবে। আমাদের মধ্যে সময়ানুবর্তিতাটা একটু কম, ডিসিপ্লিনটা অনেক কম, কনসিস্টেন্সি অনেক কম, কথা দিয়ে কথা রাখি না, ও আর টাইম ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা জিনিস আয়মান নিজে থেকে যখন পুরাটা চালু করলো, এর প্রত্যেকটা জিনিসে একটা টিক মার্ক দিয়ে আসতে হয়েছে। একইভাবে একটা ফ্রিল্যান্সারেরও এইভাবে শুরু করতে হয়। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো এই স্লাইডটা। এটা হচ্ছে গিয়ে সবই কিন্তু আমার চোখে এক ধরনের ফ্রিল্যান্সিং। বিভিন্ন গার্মেন্টস আমরা দেখি না, কত লেবার, কত ওয়ার্কার নিয়ে কাজ করতেছে। বিদেশে কিছু বায়ার আছে যাদের সাথে একটা জিনিস লক করা হয়েছে, এইভাবে শার্ট বানাবো, প্যান্ট বানাবো। প্রথমে কিছুই ছিল না, কারো মাধ্যমে আসছে, কাউকে স্যাম্পল দিয়ে হয়েছে। সো ঘুরে ফিরে ওরাও একটা ব্যবসায়ী দ্বারা করাইছে, পুরাপুরি কর্পোরেশন হয়ে গেছে বা অর্গানাইজেশন হয়েছে, ওই 1-2টা ক্লায়েন্ট ধরে ট্রাই করে। সো শুরু কিন্তু এভাবেই হয়। সো এইটা হচ্ছে কি সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ বিজনেস, যে আমি শুরু করলাম, এরপরে 1 থেকে 2, 2 থেকে 4, একইভাবে আমারও হেল্পিং হ্যান্ড 1 থেকে 2, 2 থেকে 4, এভাবে কিন্তু একটা বিজনেস জন্ম নেয়। তাহলে আরেকটা জিনিস বলে দেওয়া উচিত, ফ্রিল্যান্সিং এ মানুষ ভাবে একজনই কাজ করে, না, কাজটা নেয় একটা অ্যাকাউন্ট থেকে এই অনলাইনের ক্ষেত্রে, বাট কাজ যখন করে তখন টিমে কিন্তু একজনও থাকতে পারে, 2জনও থাকতে পারে, আপনার টিমে 50 জন আছে। সো বুঝাই যাচ্ছে এটা একটা বিজনেস, ডিসিপ্লিন আর সব লাগে, ইটস নট আ শর্টকাট। যারা এইভাবে ফ্রিল্যান্সিং করে বাসায় বসে লাখ লাখ টাকা কামাবো, সরি, চাকরির ক্ষেত্রে যেমন লাখ টাকা কামানো কঠিন, ফ্রিল্যান্সিংও কঠিন। চাকরি পাওয়া যেরকম কঠিন, ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্ট পাওয়া কঠিন। ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে, আইবিএতে চান্স পাওয়া যেরকম কঠিন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ঢোকাটাও কঠিন। কোথাও যেখানের মাধ্যমে তুমি একটা রেপুটেশন আর টাকা কামাবা, ইজি হতে পারে না। যদি ইজি মনে হয়, মেবি ওটা স্ক্যাম। রাইট, আমার থিওরি হচ্ছে এটা, যেটা ইজি ওইটাই স্ক্যাম। মানুষ আমাকে বলে ভাইয়া কি নিয়ে করবো ভিডিও এডিটিং। আমি আজকে দেখাইতে চাই যে কি কি নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আজকে ভিডিও এডিটিং এক্সাম্পল না দিই, আমরা অন্যান্য সব আমরা এটা ভাঙতে পারি, যে এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং আর ভিডিও এডিটিং, এর বাইরেও কাজ করা যায়। এটা আমার ফেভারিট। আমরা কিন্তু ফেসবুকে এটা পাই, গুড লাক উইথ ইওর জব সার্চ। আমরা কিন্তু বার্থডে দেখি, জব সার্চ নিয়ে দেখছিস, তার মানে জব সার্চ নিয়ে আসে যে ও জব খুঁজতেছে, ওকে গুড লাক উইশ করে হয়তো বা ওর ফ্রেন্ডরা একটা ভিডিও বানাইতে বলছে। এই লোক কি খালি বার্থডের জন্য গান গায়? না, এই যে গুড লাক তুমি চাকরি পাবা এই বলেও ভিডিও বানায়, এইটাও তাদের ফ্রিল্যান্সিং। দেখো একটা লোক ইংলিশও ঠিক মতো বলতে পারে না, আমরা খালি ভাবে ইংলিশ না পারলে কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলবো। ওর যে অ্যাকসেন্টটা, ওইটাই তার ইউনিকনেস। এই কারণে সে ভাইরাল হয়েছে, একটা পেজ খুলছে। সো ওইখানে যাওয়ার পরে মানুষ অর্ডার দেয়। সো ইফ ইউ ক্যান সিং হ্যাপি বার্থডে ইন আ ইউনিক ওয়ে, ইউ ক্যান আর্ন মানি উইথ ইট। জাস্ট কনটেক্সট দিয়ে রাখি, ভিডিওটা বলতে হয় যে এই মেসেজ দিবা, এবং ওই মেসেজটা লেখা থাকে, এবং ওইটা দিয়ে ওরা গান গায় এবং ওই ভিডিওটা বানায়। সো এটাও একটা ফ্রিল্যান্সিং, কারণ ওরা কারো আন্ডারে চাকরি করছে না, তাদেরকে দিবা। আরেকটা ইন্টারেস্টিং, ফাইবারের ড্যাশবোর্ড। সো এখানে আমি খুঁজতেছিলাম প্রে ফর ইউ। সো এখানে বিভিন্ন আছে, আই উইল প্রে ফর ইউ, সেন্ড মি প্রেয়ার রিকোয়েস্ট ফর এনিথিং, I will pray for you to God and send you a message বা এরকম। সো I will pray for you moral support, গ্রামার ট্রামার পরে। সো তার মানে মানুষ আসলে পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মানুষের মধ্যে এক একজনের চাহিদা এক এক রকম। সবার ভিডিও দরকার নাই, সবার বার্থডে মেসেজও দরকার নাই, কারো হয়তো বা দোয়া দরকার। এরকম যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা লাইফে যতবার বলছি আমার ভিডিওটা এডিট করে দাও, তার থেকে বহু গুণ বেশি বহু মানুষের কাছে বলছি ভাই দোয়া করে নেওয়ার জন্য। সো ওইটাই টাকা দিয়ে চাচ্ছি। ইউ নো, একইভাবে এখানে আছে যে আমি তোমার সাথে 1 ঘন্টা কথা বলবো, তোমার কষ্ট শুনবো। এখানে ও $20 করে বিক্রি করে, মিনিমাম $20। ও 5 স্টার রেটিং, সব 66টা অর্ডার পাইছে ভদ্রলোক, লেভেল 2 সেলার। আর তারপরে ও
টপ রেটেড হয়ে যাবে। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ পসিবিলিটি। সো আমি চাই সবাই আজকে মাথা থেকে বাইর করে দেখ যে আমার এটা দিয়েই করতে হবে, তার মানে আমার ভিডিও এডিট শিখতে হবে, আমার লোগো বানানো শিখতে হবে। তুমি সারা জীবন আঁকো নাই, তুমি কিভাবে বড় বড় কোম্পানি এটা ছোট করে বলতেছি না, ইটস জাস্ট তোমার মধ্যে হয়তো বা এমন কিছু আছে যেটা আমার মধ্যে নাই, হয়তো বা তুমি গান লিখতে পারো, দ্যাট ইজ ফ্রিল্যান্সিং। সো অ্যাগেইন এন্ডলেস পসিবিলিটিস, ইউ হ্যাভ টু ইমাজিন। বেস্ট ওয়ে কি, যেটা তুমি পারো, তোমার বন্ধুরা হয় না আড্ডায় গেলে বলে যে এটা করতো, ও এটা ভালো পারে, এই স্কিলটা প্লাস ফ্রিল্যান্সিং লিখে গুগল একবার সার্চ দিবা, দেখো তো কিছু পাও নাকি। যদি দেখো আছে, ট্রাই করতে তো দোষ নেই, বুঝেই তো আছি, রিলসই তো দেখতেছি, ট্রাই করি। সো হোয়াট ক্যান আই ডু, ইউ ক্যান ডু লিটারালি এনিথিং। এটা আমরা আজকে এই পার্টে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ফ্রিল্যান্সিং কি, এটা তো আমরা বুঝাইলামই, বাট কি নিয়ে ফ্রিল্যান্সিং করবো এটার অ্যান্সারটা কিন্তু অনেক ভাস্ট। সবসময় যেটা হয় যে কেউ যখন মেন্টর হয় তার কাছে মানুষ এই জিনিসটা জানতে চায় ভাই কি করব, উনি কেমনে বলবে যে আপনি কি করবেন, আপনার স্কিল কি সেটা তো সে জানে না, রাইট? জানলে বলতো। সো এই ক্ষেত্রে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, হেজহগ কনসেপ্টের নাম শুনছেন না, যে 3টা সার্কেল থাকে। সো 1টা 2টা 3টা। তো 3টা সার্কেল কি? একটা সার্কেল হলো দ্য থিং দ্যাট ইউ লাভ, ভালোবাসো করতে, একদম করতে অনেক ভালোবাসো কোন জিনিসটা, হ্যাঁ। এরপরটা হলো থিং দ্যাট ইউ আর গুড অ্যাট, তুমি যেটা ভালোবাসো, নট নেসেসারিলি ওটা তুমি অনেক ভালো পারো। এন্ড থার্ড হলো সামথিং দ্যাট পেজ ইউ মানি। সো এই 3টার যদি মাঝখানে কোনো কিছু পাও, দিস ইজ সামথিং হোয়াট ইউ শুড বি ডুইং। সো আমি এরকম এক্সাম্পল দিচ্ছি, ভাই দেখেন আমার ফুটবল খেলতে ভালো লাগে, আই লাভ প্লেইং ফুটবল, সো টিক মার্ক। গুড, আমি প্রফেশনাল লেভেলের ভালো না, তার মানে এটা আমার টাকা দিবে না। একটা হয়েছে, 2টা হয় নাই, তার মানে এইটা দিয়ে আমার পেট চলবে না। বাট আমি আবার পড়াইতে অনেক ভালোবাসি, আই লাভ ডুইং দ্যাট, এম আই গুড অ্যাট ইট, আমি মোটামুটি বেশ ভালো নিজেকে মনে করি, এদিকে আমার টাকা দেয়, এটা আমাকে অনেক টাকা দেয়, ও তাহলে এইটাই 3টার মাঝামাঝি। সো দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান ডু। ফার্স্ট এক্সাম্পল ফ্রিল্যান্সিং, আমি আমার লাইফের ফার্স্ট টাকা কামাইছি কিন্তু ফ্রিল্যান্সিং করি। কেমনে? বিকজ এরকম ফ্রিল্যান্সিং না, যে আপনি যেটা এক্সাম্পল দিলেন টিউশনি করা, এক্স্যাক্টলি ওটা তো ফ্রিল্যান্সিংই ছিল, রাইট? বিকজ পড়ে গেছে, পছন্দ করছি পড়াইতে, আই ওয়াজ গুড অ্যাট ইট, পয়সা দিছে, কম পয়সা দিছে বাট দিছে। এক্স্যাক্টলি একইভাবে কিন্তু ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটররা, ওরাও কিন্তু ফ্রিল্যান্সার, বিভিন্ন ব্র্যান্ড আসতেছে, ওদের সাথে কাজ করতেছে, টাকা পাইতেছে। আমি তো গুগলের ফ্রিল্যান্সার ছিলাম 2014-তে 15-তে যখন ফার্স্ট অ্যাডসেন্স দিয়ে টাকাটা পাই, রাইট? ফ্রিল্যান্সার না? সো এগুলো সবই ফ্রিল্যান্সিং। সো এই আমরা তাও একটু যাতে ভেগ না থাকে, যদি দোয়া বা গান গাওয়া বা থাকে ওগুলা নিয়ে কথা বলি। সো যেটা আয়মান বললো এক্স্যাক্টলি ওইটাই, যে এইটার কি একটা গ্রোয়িং ডিমান্ড আছে নাকি। হয়তো বা আগে ছিল কি আমি তোমার জন্য ডেটা এন্ট্রি করব, অনেকে এখনো আমাকে বলে ভাইয়া ডেটা এন্ট্রির ডিমান্ড কেমন, নাই ডিমান্ড। এক সময় হয়তো বা দেখে দেখে, এখন আমি চ্যাট জিপিটি কে যদি 2টা বলি সব হয়ে যায়, তো ওইটার ডিমান্ড গ্রো কিসে। যেমন আমি ভিডিও এডিটিংটা কেন বাইর করছিলাম, কারণ সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন বলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু একজন বলেন আমি ভিডিও এডিটর হব, রাইট? প্রতিদিন একদম ঘুম থেকে উঠে বলে কি আমার প্রোডাক্টের একটা প্রমোশনাল ভিডিও বানাইতে হবে, রাইট? প্রতিদিন এরকম ভাবে একজন আইসা বলে না যে আমি প্রমোশনাল ভিডিও এডিট করব। এখন তুমি এটা ব্যাক ট্র্যাক করো, প্রতিদিন কয়জনের ওয়েবসাইট লাগে, প্রতিদিন কয়জনের মনে হয় আমার যদি একটা রিমোট হেল্পিং হ্যান্ড হইতো, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আমাকে যদি কাউকে ফোন দিয়ে বলতাম এই মিটিংগুলো ঠিক করে ফেলো, এগুলো সব রেডি করে ফেলো, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতো। কেউ যদি ভাবতো এআই শিখে অটোমেশন করবো, আমি জানি এ আমার সব সলভ করতে পারবে, আর আমার শিখতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, কেউ যদি একটু বানায় দিত আমাকে। সো প্রতিদিন ঘুম থেকে উঠে এরকম অনেক মানুষ অনেক জিনিস চায়, কিন্তু যারা দিবে এরকম মানুষ কিন্তু কম। সো এইটা আগে ভাবতে হবে, গ্রোয়িং ইন ডিমান্ড, ভেরি ইজি ওয়ে। গুগল করলে অনেক রিপোর্টস আছে, HBR থেকে শুরু করে হার্ভার্ড বিজনেস রিভিউ থেকে শুরু করে অ্যাপ, সুমো, বিভিন্ন ওয়েবসাইট, ইভেন ফাইবার, আপওয়ার্কেও আছে যে নেক্সট 10টা ইমার্জিং ট্রেন্ড কি দেখতে পাচ্ছে, ওগুলা দেখো কোনোটা ভালো লাগে নাকি। ইফ ইউ আস্ক মি, একটা গ্রোয়িং ডিমান্ড হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যে কোনো মানুষ যারা ইংলিশ বলতে শিখতেছে, বিভিন্ন কোর্স করছে, মাত্র ইন্টার পাস করলো বা SSC পাস করলো, বাট স্মার্ট নিজেকে ক্যারি করতে পারে, ইংলিশ বলতে গেলে অ্যাকসেন্ট থাকতে হবে না, সে কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে। কীভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? কারণ এখন সবাই না আস্তে আস্তে অফিস থেকে বেরোয় যাচ্ছে ডিজিটালি, কখনো বালি কখনো থাইল্যান্ডে গিয়ে কাজ করে। এখন ওদের এমন একজন লাগবে যে জানে এক্সেল কীভাবে কাজ করে, যে জানে স্ল্যাক কি, এটা হচ্ছে কি এখানে ক্লায়েন্টদের সাথে আর কি মিলে একটা কি বলে রে, কি টাইপের মেসেজিং প্ল্যাটফর্ম প্লাস প্ল্যানিং করা যায়। ও জানে যে জুমে কিভাবে মিটিং সেট করা যায়,
আমি ভিডিও এডিটর, আমার একটা লাগবে, আমার লোগো ডিজাইনার লাগবে, আমার কপি রাইটার লাগবে, আমি খুঁজতে পারবো না। ও চায় ওর আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট থাকুক যে ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে এরকম ফ্রিল্যান্সার খুঁজে দিবে। সো সে চায় আমি তোমাকে টাকা দিব আর তোমাকে বলবো কি লাগে, তুমি আমার জীবনটা চালাও। অনেক বড় বড় বসদের কিন্তু একটা পিএ থাকে, রুমে ঢুকতে হলে পিএ কে রাজি করাইতে হয়। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং। আরেকটা জিনিস বলতে চাই যে কোন জিনিস ডিমান্ডে আছে বা ট্রেন্ডে আছে, এখন তো রিসার্চ করার কাজটা এআই কে দিয়ে ইজিলি করা যায়, ডিপ রিসার্চ আছে। জাস্ট বলতে হবে যে ভাই আমি বাংলাদেশে থাকি, আমার বয়স এত, আমি এই কাজ পারি, আমি এই প্ল্যাটফর্মে আসি, এই প্ল্যাটফর্মে আমার এই স্কিলের উপর বেস করে কি কি কাজ ট্রেন্ডিং আছে প্লিজ একটু ডিপ রিসার্চ করে বলে দাও। ও সব কিছু ঘাইটা অনেকটুকু দিয়ে দিবে, অফকোর্স কাজটা সহজ হবে, কম সময় হবে। এবং একই সাথে আমি মনে করি আমরা যেটা বলতে চাই না, চ্যাটজিপিটি কে যদি ডিপ রিসার্চ এটাও বলো যে আমার লিমিটেশন কিন্তু এটা, আমার ইন্টারনেট স্পিড কিন্তু এরকম, আমার কম্পিউটার সেটআপ কিন্তু এরকম, তো ওরকম জিনিসই বললো যেগুলো আমার এই লিমিটেশন দেওয়া হবে, পারফেক্ট হয়ে যায়। সো এটা করতে আমি যেটা পছন্দ করি, চ্যাটজিপিটি ডিপ রিসার্চ অনেক কাজের, এবং ডিপ রিসার্চ যখন করবে একটু রেডিট দেখতে বললেই হবে। রেডিটের ডিসকাশনগুলো ইজ গোল্ড মাইন। সো when you do research make sure you রেডিট প্ল্যাটফর্মটা অনেকের জন্য নতুন লাগতে পারে, বাট রেডিটটা কিন্তু বাইরের দেশে খুবই পপুলার এবং সব ধরনের কোয়েশ্চেন ওখানে থাকে। যেখানে মানুষের কোয়েশ্চেন থাকে, মানে একটা প্রবলেম থাকে, ওই প্রবলেমের প্রচুর ওখানে ডিসকাশন হতে থাকে, সলিউশন কি। সো এই ডিসকাশনগুলোতে অনেক উইজডম নাগেট পাওয়া যায়। সো ইনফ্যাক্ট বিদেশে প্রোডাক্ট লঞ্চ করার পারফেক্ট জায়গা বলে হলো রেডিট। যে যাও রেডিট, 1000, 1 লাখ, 1 কোটি মানুষ প্রবলেম দিয়ে রাখছে, সলভ ইট, এন্ড যদি সলভ করার পর তোর প্রোডাক্ট বাইরে থাকে, প্রোডাক্টটা নিয়ে ওখানে যায় বলো আমার প্রোডাক্ট সলভ করছে। বিভিন্ন কমিউনিটি থ্রেডস থাকে ওখানে দেখে বোঝা যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যে স্কিলটা চুজ করলাম ফাইনালি, ওইটার কি হাই আর্নিং পটেনশিয়াল আছে। এখন যদি আমার স্কিল হয় যে হ্যাপি বার্থডে বলা বা গান গাওয়া, যদি আমি এরকম ইজি একটা করি কারণ ডিমান্ড আছে, কত টাকা দিবে মানুষ? আমার স্কিল যদি আমি কেক নিয়ে দাঁড়ায় থাকবো, কতটুকু হবে? সো কেক বিক্রি করব বা যেটাই করতে চাই আমি, আমার এই সার্ভিসটার জন্য মানুষ কতটুকু টাকা দিতে চায়, ওইটা কিভাবে রিয়েলাইজ করতে হবে যে যেই কাজটাও আমার কাছ থেকে কিনে নিচ্ছে ওর বিজনেসে বা পার্সোনাল লাইফে ওইটার ইম্পর্টেন্সটা কত, ভ্যালুটা কত। এক্স্যাক্টলি। এখন যদি আয়মানকে কেউ বলে ভাইয়া আমি আপনার জন্য এআই দিয়ে এমন একটা প্রোডাক্ট এআই অটোমেশন বানায় দিছি, আপনি খালি বলবেন যে আপনি এটা নিয়ে নেক্সট ভিডিও করতে চান, কি কি টপিক, কি কি কথা, ভিডিও কি হবে, স্লাইড রেডি হয়ে ভিডিওর স্ক্রিপ্ট, টেলিপ্রম্পট সব রেডি হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ ভেরি গুড, তুমি আমাকে দিতে পারবে, এবং এসইও ফ্রেন্ডলি, সব ভিডিও ভাইরাল হবে, এরকম স্ক্রিপ্ট হুক সহ, এমন খুশি হয়ে যাবে। সো এবং এটার জন্য পে করবে, এমন না যে বলবে যে 5 টাকা দিব, 10 টাকা দিব, ও ভাববে যে খুব ভালো একটা সলিউশন আনছো। আমি একটা বেসিক ডামি এক্সাম্পল দিলাম, বাট ক্লায়েন্ট কতটুকু টাকা দিতে চায় এটার জন্য। সো ইজি ওয়ে হচ্ছে গিয়ে দুইভাবে দেখা। এক হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে বোঝানো এটার জন্য তুমি রিকারিং কস্ট করতেছো, আমার এটা দিয়ে একবারই দিয়ে তুমি ওয়ান অফ পারচেসের একটা প্রোডাক্ট নিতে পারো। আরেকটা হচ্ছে গিয়ে এই জিনিসটাও রেগুলারলি লাগে, যেমন এই কারণে ভিডিও এডিটিং আমি বলি, বা এমন জিনিস যে যেটা ওয়েবসাইটের মেনটেনেন্সের কাজ হতে পারে, বাগের কাজ হতে পারে, অটোমেশনের অনেক কাজ হতে পারে। কারণ কেউ যদি ভিডিও দেয় ও উইকলি দিবে, কিন্তু কেউ যদি লোগো বানায় বিজনেসের জন্য কয়টা লোগো একবারই বানাবে। তাহলে এইভাবে চিন্তা করা, আইদার ওই ব্যবসা বন্ধ হয়ে গেছে, একটা নতুন ব্যবসা খুলতে। এক্স্যাক্টলি, স্ক্যামার নতুন গুলা করে। সো বারবার দেখতে হবে এইটা যাকে আমি বেচতেছি ও কতবার নিবে। তাহলে যদি একটা সামারি করি, দিন শেষে 2-3টা জিনিস খুব বেশি জানা দরকার। এক, আমার স্কিল সেটটা কি। 2 নাম্বার, কোন টাস্কের ডিমান্ড আছে, এক্স্যাক্টলি, এন্ড ফ্রিকোয়েন্সি আছে, ডিমান্ডটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। এন্ড থার্ড হইলো ওইটার জন্য কত টাকা দিবে। এক্স্যাক্টলি, রাইট। সো এই 3টার এগেন যদি আমরা এরকম একটা সার্কেল করি, সো 1 2 3, 1 নাম্বার আমার ওই কাজের স্কিল থাকা লাগবে, 2 নাম্বার হলো ওই কাজের ডিমান্ড থাকা লাগবে, 3 নাম্বার হলো ওই কাজের ভ্যালু বেশি হওয়া লাগবে, মানে টাকা বেশি হওয়া লাগবে। এই 3-এর মাঝখানে যদি কিছু পাই, দ্যাট ইজ মাই থিং। এর মাঝখানে অনেক কিছুই পাবো, এর মধ্যে যেইটার 3টার সংমিশ্রণটা বেশি হবে ওইটাতে যাবো। এখন এই 3টা জিনিসকে আরো যাতে এই পয়েন্টটা পাইতে যাতে আরো সুবিধা হয়, আমি আরো 2টা জিনিস সবসময় বলি, যে এই যে জিনিসটা আমি চালু করতে যাচ্ছি এটাকে কি বিভিন্ন সিস্টেম, প্রসেস, এসওপি বলে, স্ট্যান্ডার্ড অপারেশনাল বা অপারেটিং প্রসিডিউর, এসওপি দিয়ে, নিয়ম দিয়ে সিস্টেম বানায় বড় করা যায় নাকি, অটোমেট করা যায় নাকি। এক্স্যাক্টলি, কারণ প্রতিবার যদি আমারই একদম গোড়া থেকে পুরাটা করতে হয় তাহলে মুসিবত হয়ে গেল। তুমি কয়টা গান লিখবা, কয়টা দিয়ে, এখন ভাই আমি জানি বিভিন্ন এআই দিয়ে আমার কাজটা সম্ভব। আসলে দুনিয়াটাই হলো অটোমেশনের দুনিয়া, যে কত
গুছায় আমি জিনিসটার একটা প্রসেস বানাতে পারবো, যেটা রাফাত ভাই বললো, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এন্ড ওইটারে অটোমেট করে আমি স্কেল করতে পারবো। এক্স্যাক্টলি। সো যত সিস্টেম আমি বানায়া এটাকে স্কেল। আরেকটা হচ্ছে গিয়ে আমি যত শিখবো, যত প্র্যাকটিস করব, তত ফাস্ট এটা ইমপ্রুভ হতে পারবে। এটা যাতে এরকম হয় যে আমি শিখতে পারলে, এটার উপরে বিল্ড করতে পারলে এটাকে আরো বেশি বড় করা যাবে, আরো বেশি বড় করা যাবে। এটা যাতে এরকম না হয় যে ফর এক্সাম্পল ডেটা এন্ট্রি, তুমি শিখে তুমি কি বা করতে পারবে, ডেটা এন্ট্রি এইভাবে করে, এটাকে খুব বেশি তাড়াতাড়ি ফাস্ট করে স্কেল করে গ্রো করা যাবে না। কিন্তু আমি জানি আমার এমন একটা ইন্ডাস্ট্রিতে আছে অটোমেশন, আমি ভিডিওর অটোমেশন করব, আমি সিস্টেম অটোমেশন করব, ওর মেইল জিমেইল থেকে আমি অটোমেশন করে দিব, আমি ওর কাজ সব করে দিব, ও জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবে, ওই হোয়াটসঅ্যাপের মেসেজটা গিয়ে সব ফিক্সড হয়ে যাবে। সো আমি প্র্যাকটিস করতে থাকলে, ইমপ্রুভ করতে থাকলে ওইটাকে আরও গ্রো করা যায় না। কিন্তু একই রকম দুইটা পয়েন্ট। সো আমি জাস্ট কিছু টপ অফ মাইন্ড আমার কিছু আসছিল, ওই পয়েন্টগুলো আমি বলে দিতে চাই যাতে ইউ ডোন্ট ফিল লস্ট। ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স অথবা ডিজাইন, অলওয়েজ ইন ডিমান্ড। ক্রিয়েটিভিটি লাগেই, ক্রিয়েটিভিটির মাইর খায় না কখনো, এই জিনিসটা লাগে। এআই কিন্তু ক্রিয়েটিভ না, ও সব রেফারেন্স নিয়ে কিছু একটা বানায়, বাট ক্রিয়েটিভ কাজ ইজ ক্রিয়েটিভ, রাইট? নাম্বার 2 হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের ক্ষেত্রে ফানেল বিল্ডিং। হোয়াট ইজ ফানেল বিল্ডিং? এটা হচ্ছে গিয়ে আমার একটা ভিডিও, বেবি ল্যাঙ্গুয়েজে বলি, একটা ভিডিও 100 জন দেখে, 100 জনই তো আমার প্রোডাক্টটা কিনবে না যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি। সো এটাকে একটা ফানেলের মতো চিন্তা করতে হবে। 100 জন দেখে, তারপরে 20 জন হয়তো বা ভিডিও দেখে আরও জানতে চায় আমাকে নিয়ে, ওই 20 জনকে আস্তে করে আমার একটা নিউজ লেটার বা একটা জায়গা আছে, একটা প্ল্যাটফর্ম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে নিয়ে আসলাম। ওই 20 জনের হোয়াটসঅ্যাপের গ্রুপে বিভিন্ন টাইপের ইন্টারেস্টিং মেসেজ দিয়ে 2 জন হয়তো বা লাস্টে গিয়ে এখানে কিনে। সো এরকম একটা ফানেল ডিজাইন করে দেওয়া, যেটার মাধ্যমে ওর বড় থেকে আস্তে আস্তে ছোট যারা কিনবে ওদেরকে দেওয়া। সো এখানে আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ না, সরি, এখানে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করছেন, 100 জন মানুষ দেখছে, ওই 100 জন মানুষ থেকে 20 জন মানুষকে আপনি হোয়াটসঅ্যাপে আনছেন, হোয়াটসঅ্যাপে ওদের সাথে অনেক কথাবার্তা বলছেন, তারপরে ওই 20 জনের মানুষের মধ্যে 2 জন মানুষ আপনার প্রোডাক্টটা কিনছে। সো এই যে ফানেলটা, এটাকে বলে মার্কেটিং ফানেল। এক্স্যাক্টলি। এই যে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে আনার পরে ভ্যালু কিভাবে অ্যাড করতে পারি, স্কেল কিভাবে করা যায়, কি কি মেসেজ দিব, ডে 1-এ কোনটা দিব, ডে 2-তে সব অটোমেট করে ফেলবো। এইগুলা সব আমার ওই ফানেলের মধ্যে বিল্ট ইন থাকতে হবে, যাতে ওর মনে হয় ওকে আমি টাকা দিলাম, ও আমাকে একটা ডিজাইন করে দিল। আমার চিন্তাও নয় আমি 10 দিন কিভাবে ওদেরকে কি পোস্ট দিয়ে এঙ্গেজ রাখবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সব পুরা সলিউশন নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কপিরাইটিং। যতই বলি এআই দিয়ে লেখা যায়, একটা মানুষের কপিরাইটিং স্কিল বেসড অন টিজি কিরকম খাচ্ছে, কিরকম খাবে, কপিরাইটিং আমি এখন পর্যন্ত দেখছি অলওয়েজ ইন ডিমান্ড, রাইট? আর কন্টেন্ট স্ট্র্যাটেজি। সো কন্টেন্ট স্ট্র্যাটেজি অনেক শর্ট শোনায়, বাট ইন টার্মস অফ আমি প্রমোশন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি বলা যেতে পারে, ঠিক আছে, ব্র্যান্ড বিল্ডিং বলা যেতে পারে, যে কিভাবে আমার প্রোডাক্টটা লঞ্চ করতে হলে কি কি টাইপের কন্টেন্ট করা উচিত, কোথায় কোথায় দেওয়া উচিত, কোথায় কিরকম দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, কোনগুলা কাদেরকে দেখাবো, কোনগুলা কাদেরকে দেখাবো না, এরকম স্ট্র্যাটেজিস্ট মানুষ অনেক খুঁজে। সো মোর লাইক এক্সপিরিয়েন্স, যেমন আমার জন্য আমি এটা করি। সো আমার একটা প্রফেশন হচ্ছে কি, তাদের পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি আমি ডিজাইন করি, তাদের সাথে বুঝে তাদের কপিরাইটিংয়ের কাজ করি। আমি খালি ভিডিও এডিটিং কিন্তু করি না, এখন আমরা লিটারেলি ওর পোস্ট করি, কী টাইপের কন্টেন্ট, কোন কন্টেন্ট দেওয়া উচিত, এগুলো সব করতে হয়। তো একই আমি ইমপ্রুভ করে 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 কিন্তু আমার স্কিলটা বাড়াচ্ছি, রাইট? টেকের মধ্যে অটোমেশন, যেটা বারবার বলছি, সেলস ফানেল করতে পারি। তারপর হচ্ছে গিয়ে কাস্টম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে কি বিভিন্ন ওয়েবসাইটের যে খোমাটা, যেই দেখলে যে সুন্দর লাগতেছে ডিজাইনগুলা, এইগুলা বিভিন্ন ডিজাইন করাটা। আর মাই ফেভারিট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো অ্যাডমিন ওয়ার্কের মধ্যে পড়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ইউ ক্যান বি আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে ওর হয়ে ওর বিভিন্ন ভেন্ডরের সাথে ওর যা যা লাগে ওগুলোর সাথে কাজ করে ওর জীবনটা সহজ করে দেওয়া। সো এই জিনিসটা আজকে আমরা প্রপারলি বুঝলাম যে কিভাবে একটা হাই লেভারেজ স্কিল সিলেক্ট করা যায়। অ্যান্ড এগেন এখানে খুব ইজিলি বলে দেওয়া আছে যে আমার একটা মার্কেট ডিমান্ড থাকা লাগবে, জয় ফ্যাক্টর থাকা লাগবে, মানে আমি কাজটা ভালো পারি, ভালো লাগে কাজটা করতে, অ্যান্ড মনিটাইজেশন ক্যাপাসিটি। এগেন আগের স্লাইডে আমি যখন 3টা সার্কেল বানাইছিলাম, এরকম সার্কেল বানায় কোন জায়গাটা বেস্ট ফিট ওটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। কোনো গুরুরে বললে হবে না যে গুরুজি আমি কি করব, তোমার কি ভালো লাগে আমি তো জানি না। অলরাইট, এরপরে যেটা আমরা সবচেয়ে বড় ভুল করি, ফ্রিল্যান্সিং, কম্পিউটার কিনে ফেলছি, আব্বুকে প্রমিস করে ফেলছি, আব্বু কম্পিউটার কিনে দিছে, কিন্তু টাকা তো কামাচ্ছে।
অলওয়েজ নো ম্যাটার ওয়্যার ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডু, আগে শিখতে হবে, তারপরে গিয়ে টাকা। সবাই ভাবে একই কথা, ভাই নতুন কিছু বলেন না, দ্যাট ইজ নো শর্টকাট। সেটা ফার্স্ট সবাই যে একটা অ্যানিমেশন দেখে না যে আগে লার্ন থাকে, তারপরে এলটা কেটে দিবা, এরপর আর্ন হয়ে যাবে, বাট এটাই সত্য দিন শেষে কি করবে। স্যাডলি আমি যদি এটার অপোজিট কিছু বলতে পারতাম আমিও খুশি হতাম, সবাই খুশি হতো। বাট তুমি না শিখলে তুমি বাইরের দেশের একটা মানুষকে কি বিক্রি করবা? অনেক বাঙালি করে কি, কাজ পাওয়ার জন্য যা ইচ্ছা বলে কাজটা নেয়, এবং এরপরে কাজটা ক্যান্সেল করতে হয়, টাকা ফেরত দিতে হয়, এবং কাজটা করতে পারে না। এখানে আমি সবসময় বলি, আপনার রেপুটেশন তো যাচ্ছে না, আপনি জানেন, আপনার কারণে আপনার দেশের রেপুটেশনটার মধ্যে ড্যামেজ হচ্ছে, রাইট? বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাথে কাজই করবো না, এরা পারে না, এরা মিথ্যা কথা বলে। ডোন্ট ডু দিস, নিজের জন্য এবং সবার জন্য। এখন বুঝতেছো না, আরে আমি টাকা পাইলে লং টার্মে আমরা সবাই তো ভালোবাসি দেশটাকে, ইজ্জতটা খায়ও না, ঠিক আছে? ভাই ভালো একটা কম্পিউটার লাগবে, আমার তো অ্যাডোবি সাবস্ক্রিপশন কিনতে হবে, আমার তো এই টাকা দিয়ে এইটা কিনতে হবে। সো ফ্রি রিসোর্সেস আছে, ইউটিউব আছে, গুগল আছে, অথবা আমার ড্রপ আউট স্কুল আছে, ইউটিউবে যাইতে পারো, স্টার্ট ফ্রি। আমাদেরকে আমরা যা পারি কেউ শিখায় দেয় নাই। আমি আফটার এফেক্টস দিয়ে জীবনে ক্যারিয়ার শুরু করছি 2014-তে। আমি নীলক্ষেতে থেকে আফটার এফেক্টসের বই কিনে শিখছিলাম, বই কিনে। ইউটিউবে টিউটোরিয়াল বানাইতো না তখন কেউ, 2008, 9, 10-এর থেকে আমি শুরু করি আর কি। সো ইউটিউবে সব আছে এখন। অনেক সবচেয়ে বড় স্কিল আমি মনে করি তোমার যেটা থাকা উচিত, এটা হচ্ছে গিয়ে হাউ টু গুগল। ইফ ইউ ক্যান লার্ন হাউ টু গুগল অর হাউ টু টক টু ChatGPT, জীবনের 80% প্রবলেম সলভ। অনেকে ভাবে ইংলিশে কঠিন করে ChatGPTর সাথে কথা বলতে, না বাংলায় বললেই হয় এখন, বাংলিশ। হ্যাঁ, আমি ChatGPTর একটা থিওরি মানে সবাইকে বলি একদম ভেহেমেন্টলি যেটা ফলো করতে, যে অলওয়েজ ইনপুট দাও ভয়েসে, আউটপুট দেখো টেক্সটে। বিকজ আমরা টাইপিং স্পিডের থেকে বলার স্পিডটা অনেক বেশি, সেই কারণে আমি মুখে বলে ইনপুট দিই, অ্যান্ড ও যখন আউটপুট দেয় ওটা লিখিত চাই, ওর সাথে আমি ভয়েস মোডে যাই না, কারণ আবার ওর পুরো আউটপুটটা ও যদি পড়তে যাই তো অনেক সময় লাগতো, পড়তে অনেক ইজিয়ার। সো ভয়েসে ইনপুট দাও, টেক্সটে আউটপুট নাও, এবং এই কাজটা যত ভালো করে করতে পারে তত লাভ তার, রাইট? এবং ChatGPT-তে এখন স্টাডি প্ল্যানার বা এরকমও আছে যে আমি কোন টপিক শিখতে চাইলে পুরা ফেজ ওয়াইজ করে দিবে, এন্ড নট জাস্ট ফেজ ওয়াইজ। ওকে বলবেন আমি 14 দিনে শিখতে চাই, আমি 3 মাসে শিখতে চাই, আমি 1 বছর শিখতে চাই। আপনি কোন ডেপথে শিখতে চান, কোন ফ্রিকোয়েন্সি শিখতে চান, কত দিনে শিখতে চান, কোন স্কোপ শিখতে চান, কোন কাজের জন্য শিখতে চান, বলে দেন, আপনার জন্য কাস্টমাইজ করে দিবে, বেস্ট পসিবল রিসোর্স। আমি কিন্তু ChatGPT-কে ডাইরেক্ট প্রম্পট প্রথমে দিতাম না, এখনো কম দিই। আমি বলি যে আমার এরকম একটা লাগবে, তোমাকে আমার প্রম্পট দিতে হলে কি টাইপের প্রম্পট দিব আমাকে বলো, এটার জন্য আমাকে কোন 10টা-20টা কোয়েশ্চেন করবা করো। হ্যাঁ, কারণ প্রম্পট যত গুছায় দিব অ্যান্সার তত ভালো। এখন আমি যেটা করছি যে প্রম্পট ইঞ্জিনিয়ার আছে, কিনে ফেলছি সাবস্ক্রিপশন, বেবি ল্যাঙ্গুয়েজে বললে ওরা বুঝে যায়। AI কিন্তু আমরা কথা বলতেছি নর্মালে, আসলে ওদের ভাষা তো অন্য, রাইট? সো ওইভাবে কনভার্ট করে দিতে পারলে, সো যত বেশি কথা বলবো তত ভালো। বারবার উইন্ডো খুলে নতুন ChatGPT না খুলে স্পেসিফিক একটা উইন্ডোতে স্পেসিফিক এজেন্ডা নিয়ে থাকি, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে। আমি সবাই বলি যে মানুষ কি করে, এটা নিয়ে পরে আরো বলছি, ইউটিউব দেখি রাফাত ভাইয়ের ভিডিওটা ভালো লাগছে, উনি আরে গাড়ি কিনে ফেলছে, এটা হয়েছে, ভিডিওটা শিখবো, এটা অনেক ইম্পর্টেন্ট কথা, লাইক দিয়ে রাখি, বুকমার্ক করে রাখি, এরকম ভাবে ভিডিও খালি সেভ করতে থাকে। এটা না করে ইউটিউবে এটা না করে স্টার্ট, আমি জাস্ট বলবো 1 মাস লাগবে না, মানে 1 বছর লাগবে না, 6 মাস লাগবে না, 1 মাস যদি কখনো ইউটিউবে ভিডিও দেখো, ওটা শেখার জন্য দেখো, নাহলে দেখো না, ইউর লাইফ উইল চেঞ্জ এন্টায়ারলি, রাইট? জিমে আমি জয়েন করছি তো রিসেন্ট, একটা উদাহরণ রাখতেই হয়। আমি জিমে যাওয়ার পরে 2 বার বাইসেপের করেই আমি যদি বলি আমার কই আসে না কেন, হবে না। এখানেও একই গাইজ, এই সত্যিটা মেনে নিয়ে আগাইতে হবে, ইউ ক্যান নট স্কেপ ইট, এটা সবার জন্য সত্য। এখন প্রথম দিকে যখন কাজ করি অবভিয়াসলি ভালো হয় না, খ্যাত হয়, কেমন জানি লাগে, হচ্ছে না। আমাদের যেটা করতে হবে, কোনো একটা ভিডিও দেখে যখন অনেক মোটিভেটেড হয়ে যাবো, সে ফর এক্সাম্পল অটোমেশন শেখাচ্ছে, রাইট? ওইটা দেখে পজ দিয়ে ট্রাই করা উচিত একবার। আমরা খালি দেখে মোটিভেশনে নিতে থাকি। এই ভিডিওটা দেখেও যদি কারো ভাল লাগে যে আমি আমার যেহেতু কোন স্কুলগুলো ভাল লাগে আমি একটু সার্চ করে দিই, তো পজ দেন, গিয়ে একটু দেখেন, নোট করেন, আবার ফেরত আসেন। কিন্তু এই অ্যাকশন কখনো না হয় না। মেক শিওর ইউ টেক অ্যাকশন। এটা অ্যাবসলিউটলি, যেমন রিসেন্টলি আমি N8N এর অটোমেশন শিখছি। সো আমি মেক এর অটোমেশন দেখছি, N8N এর দেখছি, জ্যাপিয়ারের দেখছি, সবগুলো দেখছি, এবং এইটার প্রবলেম মনে হয় অ্যাটলিস্ট 10টা
এটা তো 20টা জ্যাপের 2-3টা দেখছি, অনেক ভিডিও দেখে ফেলছি, একটাও শিখি নাই, একটাও বুঝিনি। বিকজ দেখছি ও বানাচ্ছে, একটার পরে নোটের পর নোট বানাচ্ছে, এটা দিচ্ছে, এয়ার এসেছে, ভালো কথা। আমি একদিন বললাম ভাই দরকার নাই, আমি একদিন একটা উইন্ডোতে রাখছি আমার পিসিতে বসে যা বলছে বেসিক জিনিস করছি। এই যে 20টা ভিডিও দেখছি, এটাতে আমি যা শিখছি তার থেকে বেশি একদিন ও যা বলছে 15 মিনিটের ভিডিও ছিল, আমি করছি, আমি বেটার শিখছি। দ্যাটস ইট। এই যে 10-20 এই যে এই তোর 33টা ভিডিও দেখা ভার্সেস একটা N8 এর ভিডিও দেখা, যেটাতে আমি দেখার সাথে করা ইজ ওয়ে মোর এফেক্টিভ। আমার বাসা আমাকে পিটাইতো, বলতে লিখে লিখে পড়, লিখে লিখে পড়, লিখলে মনে থাকে। লিখে লিখে পড়তাম। পেবলি কানেক্ট একটা ভালো আছে জোসিফের, হ্যাঁ পেবলি কানেক্ট। সো একটা জিনিস হচ্ছে কি, অ্যাকচুয়ালি ইওর ব্রেইন লার্নস ফাস্টার যদি আমি এটা অ্যাকচুয়ালি করি। গাইজ এর জন্য আমরা পিছিয়ে আছি। জাস্ট কোনো একটা ভিডিও দেখে ভালো লাগলো এটা করে ফেলেন, জমায় রেখে লাভ কি? অনেকে আপনার মতো করতেছে না, যারাই করবে ওরা আগায় যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, অনলাইনে পোস্ট করেন, যাই করতেছেন অনলাইনে পোস্ট করেন। এখন আমরা ওয়েট করি কি, আমি ভিডিও এডিটিং শিখছি, আমি কাজ করলে ক্লায়েন্টের জন্য করবো, নাহলে করবো না। আমি যাই শিখছি, আমি যাই করছি যেভাবে করছি, যেমন ধরে নে আমি লোগোই বানাই, ওই যে লোগোটা বানাইছি কিরকম হয়েছে পোস্ট করে দেন, বা কোনো আসলে ভালো বন্ধু থাকলে ওকে দিয়ে দেন। এটার একটা ছোট্ট কনসেপ্ট বলতে চাই, যে কোনো মানুষের জন্য ফার্স্ট কাজ করাটা অনেক ডিফিকাল্ট। সো আমি সবসময় মানুষকে আমার স্টুডেন্টকে ভাবে দেখাই যে দেখো, এটা যদি একটা সিঁড়ি হয়, এটা 10টা স্টেপ আছে। প্রথম স্টেপ লাইক এটা হলো 0, 1টা হলো অনেক কঠিন, তারপর 2, এবার 3 করতে বেশি টাইম লাগে না, 4 করতে আরো কম, 5, 6, 7, 8 খুব ইজি হয়ে যায়। বাট এই 0 to এই 1-এ যাওয়া এটা অনেক কঠিন, এবং মেজরিটি মানুষ এখানে 100 জন ভিডিও দেখলে 99% মানুষ 0তেই আছে, একজন মানুষ যায় 1-এ পৌঁছায়। এক্স্যাক্টলি রাইট। আর যে 1-এ পৌঁছায় সে একে থাকে না, সে 2, 3, 4, 5, 6 করে উপরে চলে যায়। এই 0তে থাকেন না ভাই, একটা স্টেপ নিয়ে নেক্সট পয়েন্টে যান। সমস্যা হচ্ছে কি, অনেকেই এগুলাকে এখন ভাবে ফিলোসফিক্যাল কথা, আপনি করে ফেলেন, এটা বারবার বলছি, দিস ইজ ফ্যাক্ট। লিফট হোক, মানে এলিভেটর হোক, সিঁড়ি হোক, অথবা পাহাড় হোক, আপনাকে প্রথম স্টেপ নিতে হবে। অ্যাবসলিউটলি। মানে হয়তোবা কোনোটা একটু ফাস্ট যাওয়া যায়, কোনোটা একটু স্লো যাওয়া যায়, বাট নিচ থেকেই যেতে হবে। ইউ হ্যাভ টু রিপিটেশন, আর কিচ্ছু না। এগেইন এইটা নিয়ে আমি লাস্ট কথা বলবো, ওইটা হচ্ছে গিয়ে, আমার ভাই আমার সাবস্ক্রিপশনের তো এত টাকা নাই, আমি কিভাবে ওইটা নিয়ে করতে হবে? সব কিছুরই ফ্রি একটা ভার্সন থাকে। এডিটিং শিখতে চান, ক্যাপকাটের ফ্রি আছে, দাভিঞ্চি আছে, চ্যাট জিপিটির ফ্রি কতগুলো প্রম্পট আছে, একটা না 10টা জিমেল আছে, কিছু তো একটা ম্যানেজ করে নিতে হবে। বাট সবারই ফ্রি কিছু টোকেন থাকে, সেটা যাই শিখতে চান। পৃথিবীর মেজরিটি জিনিসই কিন্তু ফ্রি, আপনার অনেক সময় পেইড লাগেও না, সত্যি কথা বলতে। সো ভালো ল্যাপটপ, ভালো সাবস্ক্রিপশন যতদিন না হয়, একটা পারফেক্ট মোমেন্টের জন্য আমরা ওয়েট করি। সো এই কারণে কখনো রেডি হই না। আমি সাবস্ক্রিপশন সব কিছু নিছি যখন আমার টাকা আসতেছিল, তখন আমি বুঝলাম আরে এখন আমার একটু প্রিমিয়ামে যাওয়া উচিত, আর তার আগ পর্যন্ত নেই। এইটা একটা ভুল ধারণা। মানুষ শুরুতে ভাবে যে কোনো কাজ, ক্রিয়েটিভ কাজ, সবাই ভাবে যে হলো গিয়ারটা যত ভালো হবে কাজটা তত ভালো হবে। ইটস নট দ্যাট, ইটস দ্য আদার ওয়ে রাউন্ড। এটাই মানুষ বুঝে না, এবং আমার মনে হয় কি জানিস, যে এটা যদি বুঝা যেত না, হ্যাঁ, এরকম অসহায় দেখতে হতো না অনেক। আমি দেখছি তো মানুষজনকে জিজ্ঞেস তুমি কেন করো না, ভাই আমার তো ভাই মোবাইলটা অনেক পুরনো, অ্যাজ ইফ ওর মোবাইলের জন্য করতে পারতেছে না। আমার ভাই মোবাইলের রেকর্ডটা, আমি একটা সনির এই ক্যামেরা, ওই ক্যামেরা, ইট উইল নেভার হ্যাপেন। আমাদের আছে, পরে আছে, ইউজও করি না। রাইট। সো জাস্ট ডোন্ট। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এগেইন অনেকে আছে যে ভাই আমার আমি তো স্টুডেন্ট, আমার পড়ালেখা আছে, অবভিয়াসলি এক্সাম ফার্স্ট, বাট অনেকে জব করতেছে। আমি আশা করি যারা দেখতেছে অনেকে জব করেন, টিউশন করেন, ভাইয়া সময় বের করতে পারি না, সময় করতে গেলে। আপনি আগেরটা বলছেন না, ওদেরটা বাদ না, ওদেরটাও ইউনিভার্সিটি লাইফে সব ইউনিভার্সিটি যাই বলি ভাই, ইউনিভার্সিটির টাইমটা তোমার পৃথিবীর সব থেকে সুখময় টাইমের মধ্যে একটা, এবং তুমি যদি প্রেশার ক্যালকুলেট করো তোমার লাইফে এর থেকে কম প্রেশার আর পাবা না। এইচএসসি লাইফে এর থেকে প্রেশার বেশিই ছিল, অবশ্যই রিয়েল লাইফে এর থেকে প্রেশার বেশি থাকবে। এই টাইমটা ইজ প্রেশার কম। এখন যদি তোমার মনে হয় আল্লাহ তোমার জীবন একদম এইখানে চলে আসছে, তাহলে বাবাধন তোমার সামনে দুঃখই আছে। ভেরি ইজি, জাস্ট 2 থেকে 3টা ঘন্টা ডেইলি বাইর করতে হবে। ইটস ভেরি মাচ গাইস, ট্রাস্ট মি, এরপরে সম্ভব না বাইর করা। সো এই 2-3 ঘন্টাটা ইজ এ গেম চেঞ্জার। আমি আমার স্টুডেন্টদের সবসময় জিজ্ঞেস করি, তোরা কি গতকাল রিল দেখছস? যদি রিল দেখে থাকস তার মানে তোর টাইম ছিল। আমি এভাবে চার্জ করি। গাইজ, ইট অনলি টেক্স 2 hours. রাইট। জাস্ট ফাইন্ড ইউর 2 hours,
আর তারপরে ভাই 2-3 ঘন্টা যদি ডেইলি দেয় মানুষ ইনসেন লেভেলে চলে যাবে, মাস্টার লেভেলে চলে যাবে, মাস্টার লেভেলে চলে যাবে 3 মাসে। 3 মাস মানে 90 দিন, 90 ইন্টু 3 চিন্তা করছেন 270 ঘন্টা। আল্লাহ, মানে একটা স্কিলে যদি আপনি দেন, আপনি কেমনে খারাপ হবেন ওই স্কিলে? এগেইন খালি ওই ভিডিও দেখলে হবে না, করতে হবে। ইয়েস ইয়েস অফ কোর্স, 270 ঘন্টা ভিডিও না, হ্যাঁ রাইট, করতে হবে। সো ডু ইট গাইজ, এগেইন দিস ইজ দ্য ওনলি ওয়ে। আমি এভাবে করছি। আমি যাই করতাম, আমি তো ফেসবুকে অনেকে বলে না ভাই এটা কি ফালতু ভিডিও দিছেন, আমি যাই করতাম পোস্ট করে দিতাম। হ্যাঁ, পোস্ট করতাম করতে করতে এখন ক্যামেরার সামনে কথা বলতে পারি, ভিডিও এডিট হয়ে গেছে। দিস হাউ। আচ্ছা, অনেকে ভাবে কি ভাই আমি ফাইবারে শুরু করবো, আপওয়ার্কে শুরু করবো, ক্লায়েন্ট আউটরিচ করবো, ইনস্টাগ্রামে পাঠাবো, আমি সব করবো, লিঙ্কডইনে করবো। পিক ওয়ান, মাস্টার করো। হ্যাঁ, একটা স্কিল, একটা প্ল্যাটফর্ম, একটা অ্যাপ। তোমার কাছে 10টা অ্যাপ জানলে তোমার কোনো লাভ নাই, কারণ তোমার হাত 10টা না, একটা। ইফ ইউ আস্ক মি, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইজি ভার্সন শুরু করা। ফাইবার হচ্ছে গিয়ে সবচেয়ে ইজি, ইউ ক্যান জাস্ট স্টার্ট। ইউটিউবের মতো, ইউটিউবে থাম্বনেল আর টাইটেল ভালো হলে মানুষ ভালোবাসে, আমরা কথা বলবো এটা নিয়ে একটু পরে। ফাইবারও ইজি, কারণ আমি ফাইবারে করছিলাম। আপওয়ার্কও করতে পারে, কোনো সমস্যা নেই। আর ডাইরেক্ট আউটরিচ কিছু কিন্তু আছে, কিছু কিন্তু হচ্ছে গিয়ে আমি কাউকে, আয়মানকে আমি ধাম করে যদি আমাকে চিনার মেসেজ করে, আয়মান ভাই আপনার এই কাজটা আমি করবো, আমাকে 5,000 টাকা দেন, বলে হু আর ইউ, ওয়াই? সো অনেক কিন্তু আছে, বাট এগেইন পিক ওয়ান ইজি প্ল্যাটফর্ম। কিন্তু মানে এটার লুজেন্স অনেক বেশি, এটা শেখানো কঠিন। হ্যাঁ, এটা অনেক স্ট্রাকচার্ড। হ্যাঁ, সো স্ট্রাকচারের মধ্যে হ্যাঁ এক্স্যাক্টলি অনেকগুলো এক্সাম্পল দিব আজকে। আশা করি মানুষ বুঝবে কেন কিভাবে মার্কেট প্লেস দিয়ে শুরু করা যায়, বাট এটা দিয়েও করলে কিভাবে করবো, রাইট? বাট ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং এবং প্রপারলি, রাইট? তারপরে হচ্ছে গিয়ে একটা স্কিল চুজ করলাম, এটা নিয়ে কথা হয়ে গেছে। উইকলি একটা স্কেজুল করে নাও। আরেকটা হচ্ছে গিয়ে, এইটা আমার সবচেয়ে ফেভারিট পয়েন্ট, স্কিল জাম্প করা বন্ধ করো। এই আমি রাফাত ভাই দেখলাম যে হঠাৎ করে উনি কথা বলছে হচ্ছে গিয়ে অটোমেশন নিয়ে, আমি তাহলে অটোমেশন ভালো লাগতেছে, আমার আবার ওইটা ভালো লাগতেছে না, এইটাও। এক একটা রিল দেখতেছি আর এক একটা জিনিস নিয়ে আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি। স্কিল হপিংও করা যাবে না, ওয়ান স্কিল ওয়ান প্ল্যাটফর্ম, ঠিক আছে? এইভাবে করে শুরু করতে হবে, ঠিক আছে? সো অল ছবিটার তাৎপর্য বললাম না তো। ছবিটার তাৎপর্য হচ্ছে কি, এরকম ঘুমায়া যদি 2-4 ঘন্টা আমি ঘুমাই কাটাইতাম, ওইটা না করে বেটার গেট টু ওয়ার্ক। বাট দেখলে খুব আরাম লাগে, মানে না কি কোজি, কি সুন্দর আরামই আছে। এটা কি কোয়ালা না? কোয়ালা, হ্যাঁ, খুব ভালো লাগে, খুব কিউট লাগে। এইটা আমি 2টা উদাহরণ দিব, আমার খুব ফেভারিট 2টা এক্সাম্পল, পার্সোনাল ব্র্যান্ড নিয়ে যেটা বলতেছিলাম আর ইয়ে নিয়ে। আমি মনে করি ফ্রিল্যান্সার হতে হলে তোমার একজন নাপিত হতে হবে। কিরকম? আমাদের সবার একটা ফেভারিট নাপিত আছে, যার কাছেই যাই। ঈদের আগে যদি সময় না থাকে দাঁড়ায় থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি কল দিই। হ্যাঁ, কল তো দেই। আমাদের তো আগে এলাকার গুলা যেটা ছিল, যাওয়ার পরে আমি 2-3 ঘন্টা দাঁড়ায় বসে থাকতাম, অন্য কিছু করতাম। আমার বন্ধুরাও আমার সাথে বসে থাকতো, কিন্তু আমার ওই ভদ্রলোক যদি আমার চুল মাথা না ধরে, আমার তো ঈদই হবে না। তো দেখো কিরকম পাওয়ার একটা নাপিতের, যে ওর কাছে কাটবো। যদি কখনো অন্য কারো কাছে কাটি, গিল্টি ফিল হয়, চোখে চোখ মিলাইতে পারি না, অন্য কারো কাছে কাটলেন এরকম লাগে। সো একই রকম ভাবে নাপিত হও, যাতে তোমার ক্লায়েন্ট তোমাকে ছাড়া কাজ করতে চায় না। তার মানে কি ও বেস্ট চুল কাটে না, পাশের গুলো তো কাটে, আরো দামি দামি সেলুন আছে, বাট তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা, বন্ডিংটা, কারণ কি ও চুল কাটার সময় এমন সব কথা বলে, গল্প বলে, একটা জলি একটা হয়ে গেছে। সো ক্লায়েন্টের সাথেও বলা লাগে না। বেস্ট হইলো নাপিতের কাছে কাজ করা। এগেন আমি যদি এই ইয়েতে দেই, এক, প্রোডাক্টের ব্রিফ আরেকবার বলা লাগে না, আপনি কেমনে চুল কাটেন ও জানে। 2 নাম্বার হলো আপনার জন্য স্পেসিফিক কোনো ডিমান্ডেরও কোনো রিকোয়েজিশন দেওয়া লাগে না, জানে আপনার চুলে এই জায়গায় একটু এরকম ঝামেলা আছে, আপনার মাথায় ব্রোন হয়, এখানে টিপা দেওয়া যাবে না। তারপরে থার্ড হইলো ও জানে আপনি মাথা চুল কাটার একটু মাসাজ পছন্দ করেন, সো এগুলো সব বুঝে। এবং ও জানে যে ওকে ফেশিয়াল করে এগুলো প্রেসার দিতে হবে না। এন্ড কনসিস্টেন্ট কাজের এনশিওরিটি আছে যে এই বান্দা এই জিনিস পুল অফ করে। হ্যাঁ, এবং আমি আমার বিয়ের আগে হোক, আমি আমার ঈদের আগে হোক, আমি রিস্ক নিব না, আমি ওর কাছে যাব। সো অ্যাগেইন বেস্ট হইতে হবে না আমার স্কিলে, বাট আমার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে আমার ক্লায়েন্টের যাতে মনে হয় হি ইজ মাই গাই, ঠিক আছে? সো দিস ব্রেকস এভরিথিং। এটাই করছিলাম। আমার একটা বায়ার, একটা ক্লায়েন্ট আমাকে লেভেল 1-2 পর্যন্ত নিয়ে গেছিল, একটা ক্লায়েন্ট। আমার কিন্তু অনেক ক্লায়েন্ট ছিল না। এটা হচ্ছে কি ওয়ান পার্ট অফ দ্য কয়েন, ওয়ান সাইড অফ দ্য কয়েন। আরেকটা হচ্ছে আমি পার্সোনাল ব্র্যান্ড নিয়ে অল্প একটু টাচ করবো। এই জায়গায় দুইজনই একই কাজ করে, দুইজনেরই সেম কাজ হয় এবং রেজাল্টও মোটামুটি হয়তো বা একই। চুল দেখলে বোঝা যাবে না পরে, হ্যাঁ, বোঝা যাবে না, বাইরে খালি বলো। কিন্তু
আমাকে যদি বলা হয় যে বিয়ের আগে পরের দিন তোমার বিয়ে এবং অনেক ক্যান্ডিড ছবি উঠবে, অনেক ইম্পর্টেন্ট দিন তোমার লাইফে, তুমি কার কাছে চুল কাটবো, আমি কিন্তু বলবো যে ওর কাছে নিয়ে যাও, ওর কাছে কাটবো। আমি জানিও না ও কত বছর ধরে কাটে, কত এক্সপার্ট, বা হয়তো বা আমার বন্ধু বান্ধব ওই কাটে, কিন্তু ওর কাছে যেতে হবে, বিকজ হি লুকস কুল, হি লুকস প্রেজেন্টেবল, একটা ভালো জায়গায় দাঁড়ায় আছে, ওর প্রেজেন্টেশন আছে, ওর হাতে উন্নত মেশিন ধরা, হ্যাঁ, ও প্রেজেন্টেবল। সো এইটাকেই বলে পার্সোনাল ব্র্যান্ড, ইট ম্যাটার্স। হয়তো বা আমি জানিও না কে কিরকম কাটে, কিন্তু সব জায়গায় জাস্ট এক্সাম্পল দিয়ে একটা পানি পর্যন্ত, পানি তো পানি, রাইট? বা তাও পানির একটা ব্র্যান্ডের ভ্যালু আর একটা ব্র্যান্ডের থেকে অনেক বেশি। আপনি ইভিয়ান খান, একটা পানির বোতলের দামই কত বেশি। আবার নর্মাল, আপনি ব্র্যান্ডের নাম না বলি, নর্মাল যে ব্র্যান্ডগুলো আছে 15 টাকার। এটা নিয়ে আমি জাস্ট একটা কথা বলে স্লাইডটা শেষ করবো। এটা হচ্ছে গিয়া, এখন আপনি যেহেতু মার্কেট প্লেসে করেন বা যেখানেই করেন, আমাদেরকে মানুষ জাজ করবে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের ফুটপ্রিন্টস দেখে। ফেসবুকে মিম শেয়ার মজা, বাট একটু বুঝে করেন কোন সব ট্রেসেস আমি রেখে দিচ্ছি, আমি কি শেয়ার করতে। এর মানে এই না সারাক্ষণ টিচার টাইপের কথা বলতে হবে, জাস্ট বি সামওয়ান যাকে দেখলে মনে হয় ডিসেন্ট মাথাওয়ালা একটা লোক, এর সাথে কাজ করা, এর সাথে কোলাবোরেট করতে পাবো, পাগল না। যেন আমরা একটা কাজ করি, আমরা যখন মানে সিনিয়র হায়ারে যাই, লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকে না, সো অলওয়েজ লিঙ্কডইনটা আমরা চেক করি যে আচ্ছা দেখি তো একটু কি আছে। ফ্রিল্যান্সার হায়ার করলে আমি এখনো আমার কোনো কাজের যদি দরকার হয়, আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটা একবার দেখি যে ভাই কোনো গ্যাঞ্জাম মানুষ কিনা, ঝামেলা আছে, এমন কিছু পোস্ট দেয় যে 2 দিন পর আমি কাছে উঠে যেতে পারি। এক্স্যাক্টলি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো এমন অনেক জায়গায় হয়েছে, যেই বান্দার কাজটা বেস্ট লাগছে ওকে আমি পিক করি নাই, সেকেন্ড বেস্টকে পিক করছি, ইজ বিকজ ওর ফেসবুকে যে আমার কাছে মনে হয়েছে যে এই বান্দাটা একটু কেমন জানি, একটু দুষ্টামি আছে, একটু দুষ্টামি আছে, কেমন যেন না বললাম ওই জিনিসটা। সো ওইটার কারণে বাদ পড়ছে। আর ও প্রবাবলি খুব ভালো মনে মজা করতে কিছু একটা দিছিল, আমি ওটারে বুঝছি অন্য একটা জিনিস, বাট এগেইন ওর ফেসবুকের জন্য ও একটা কাজ পেলো না। এটা কিন্তু এখন প্রচুর হয়, অনেক প্রচুর হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট। আমি ক্রিয়েটিভ দেখে যাতা পোস্ট করব, যাতা ইউজ করব, ওইভাবে করব, করেন না। এমন না যে ফ্রিডম অফ স্পিচে আটকাচ্ছি, ইটস মোর লাইক আমি কি চাই, যারা আমাকে জানেও না তারা আমার প্রোফাইলে গেলে প্রথম ধারণাটা কি হবে আমাকে নিয়ে, বিকজ আপনার প্রতিটা ফুটপ্রিন্ট আপনার ব্র্যান্ডে অ্যাকুমুলেটেড হচ্ছে। এক্স্যাক্টলি, সো ডোন্ট ওয়েস্ট ইওর সোশ্যাল মিডিয়া, ইটস ইম্পর্টেন্ট, রাইট? এটা একটা জিনিস সাইডে যদি একটা ব্র্যান্ড বাকেট হিসেবে চিন্তা করা উচিত, যে এই ব্র্যান্ড বাকেটে আপনি যত কাজ করতেছেন এটা যোগ হচ্ছে, আপনি যত ফেসবুকে পোস্ট করছেন এটা এত বড় না হলেও এই যে যোগ হচ্ছে কিন্তু। এক্স্যাক্টলি, সো এই জায়গাগুলো খারাপ হইলে গ্যাঞ্জাম আছে। সো এই পার্টের ব্যাপারে একটু সিরিয়াস থাকা উচিত। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ ব্র্যান্ডের পার্টটাতে খুবই উইক, খুবই উইক। এটার ব্র্যান্ডের বাকেট বলেন, ব্র্যান্ডের প্রেজেন্টেশন বলেন, ব্র্যান্ডের কমিউনিকেশন বলেন, 3 জায়গাতেই উইক। আমি তাহলে আরেক, যেহেতু এই কথা উঠলো, আমরা ভাবি কি পার্সোনাল ব্র্যান্ড আমার স্কিলে বানানো মানে হচ্ছে ওইটা নিয়ে অনেক কঠিন কঠিন ইনকাম স্কিল এগুলো নিয়ে কথা বলা। গাইজ, ক্লায়েন্টরা সবসময় আমি ওইটা নিয়ে কথা বলি দেখে আমাকে হায়ার করে না, তারা এমন একজনকে হায়ার করতে চায় যার হবি আছে, যে একটা মানুষ নিজের লাইফকে এবং অন্যান্য জিনিস, ভালো জিনিস, প্রোডাক্টিভ জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে। আমার তো ফেসবুক অবভিয়াসলি ক্লায়েন্টও জানে আমার পার্সোনাল প্রোফাইল, বাট তার মানে এই না যে ভাই তাহলে তো আমি ভিডিও এডিটর, আমি ভিডিও এডিটিং বাদে কিছু পোস্টই করতে পারবো। নো, সব ভিডিও এডিটিং ইজ মাই প্রফেশন, মাই হবিজ অ্যান্ড প্যাশনস ক্যান বি সামথিং ডিফারেন্ট। সো এনজয় ইয়োর লাইফ, বাট সব কিছু তো আর প্রেজেন্ট করার দরকার নাই। সো ওইভাবে করে করবেন। সো প্রুফ বিটস প্রমিস, অলওয়েজ আমরা প্রুফ রাখবো। সো আমরা যেটা ভাবি যে এখানে মেইনলি আমরা কথা বলতে যাচ্ছি পোর্টফোলিও নিয়ে। ওকে, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমি যে ফাইবারে কাজ পাবো, আপওয়ার্কে কাজ পাবো বা আউটরিচ করে কাজ পাবো, আমার তো পোর্টফোলিও নেই, আমার তো ক্লায়েন্ট নাই। আমরা ক্লায়েন্টের কাজ না করলে পোর্টফোলিও, ওই যে চাকরির আগে এক্সপেরিয়েন্স কিভাবে, এক্সপেরিয়েন্সের জন্য চাকরি লাগবে, চাকরির জন্য এক্সপেরিয়েন্স লাগবে, না ঘুরতে থাকো। এক্স্যাক্টলি, এখানে আটকা, এইখানেই আমাদের মেজরিটি আইসা আটকা যায়। ভাই প্রথম ক্লায়েন্ট কিভাবে পাবো, ওকে আমি কি দেখাবো? অ্যান্ড দিস ইজ দ্য ফান পার্ট। আমরা কথা বলতেছিলাম না, করো, ওই যে একটা কিছু দেখে 15 মিনিটের ভিডিও দেখে শিখে গেছিস, ওরকম করো। তুমি যদি ডিজাইনার হও, ফেক লোগো বা ফিকশনাল ব্র্যান্ডের পুরা ব্র্যান্ড গাইডলাইন বানাও, পোস্ট ইট, এবং লেখো যে আমি যখন এই ব্র্যান্ডটা ডিজাইন করছিলাম একটা ফিকশনাল ব্র্যান্ডের, আমি এগুলো মাথায় নিয়ে করছি, ওর টিজি এরকম কেস স্টাডি বানাও, এগুলোকে বলে কেস স্টাডি। নিজেই নিজের কেস স্টাডি ক্রিয়েট করো। আরেকটা ছোট আইডিয়া দিতে চাই, ফিকশনাল ব্র্যান্ড নিয়েও কাজ করা যায়। আরেকটা জিনিস অনেক মানুষ করে এখনো, যাদের পোর্টফোলিওতে দেওয়ার দরকার নেই তাও করে, সেটা হলো একটা ক্যাম্পেইন দেখছে, দেখার পরে ওর ভালো লাগে নাই, ও বলছে যে
আমি হইলে এই ক্যাম্পেইনটা কিভাবে ডিজাইন করতাম সেটা তো করা যায়। মি ফিক্সিং দিস ফর দিস ব্র্যান্ড, এরকম হয়। অনেকে আমার ভালো লাগছিল যে জ্যাক স্নাইডার একটা মুভি ছিল, সুপারম্যানের মোচটা নাই করছিল, একদম বাজে দেখা যাচ্ছিল, তারপর অনেক ভিএফএক্স আর্টিস্ট প্রপারলি নাই করে দিছে, আই ফিক্সড ইট উইথ $10। সো এরকম কিন্তু অনেকে করে। সো এর জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কেস স্টাডি বানাও। এখানে অনেক আছে, যেমন ডিজিটাল মার্কেটার আছে যে ভাই আমাকে কেউ ডলারই দেয় নাই, আমি যে কিছু করে দেখাবো কেমনে কি করব। এটা নিয়ে আমি সারাদিন রাত কথা বলতে পারবো যে খালি বুস্ট মানে ডিজিটাল মার্কেটিং না, বাট ওইদিকে না যাই। ওইদিকে কারা কারা কিরকম মার্কেটিং করে কি কি রেজাল্ট পাইছে বিভিন্ন নিশের, এগুলা নিয়ে পড়ালেখা করে ডেক বানাও। তখন তুমি ক্লায়েন্টকে বলতে পারবা হ্যাঁ আমি হচ্ছে কি একজন এনথুজিয়াস্ট যেগুলো নিয়ে পড়ালেখা করি, দেখো তোমার মতনই একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড এরকম কাজ করে রেজাল্টগুলো পাইছে। সো আমি যখন ডিজাইন করব তোমার জন্য, আমি দেখো এরকম বিভিন্ন কেস স্টাডি করে রাখছি, এরকম ডিজাইন করে এগুলার আলোকেই বানাবো। এনিথিং দ্যাট শোজ যে তুমি একদম ফাঁকা কলছি না, তুমি এটা নিয়ে পড়ালেখা করছো, তোমার এটা নিয়ে ইন্টারেস্ট আছে, তুমি জানো, ক্যান ওয়ার্ক অ্যাজ এ প্রুফ। দ্যাটস ইট। কাউকে আমি হায়ার করার আগে তার অবভিয়াসলি তার ব্যাকট্র্যাক দেখি, সে কিরকম সোশ্যাল মিডিয়াগুলো ব্যাকট্র্যাক, কিন্তু সে কি কাজ করবে কি করবে না এটা তো হায়ার করার পরে বুঝি। সে তো মুখে বলে যে আমি তো দিন রাত মারব, ফাড়াই দিব, আপনার জন্য জীবন দিয়ে দিব। সো তার ভিতরে ইচ্ছাটা কি, এটা তোমার কেস স্টাডিগুলো দেখাবে, রাইট? সো ডু 3 to 5 ডামি প্রজেক্ট করো। ভাই আমি ক্লায়েন্ট পাইনি, ভিডিও এডিটর পডকাস্ট ডাউনলোড করে ওগুলো এডিট করা শুরু করো, ফেক লোগো বানাও, ফেক ব্র্যান্ড বানাও। শীত আসতেছে, নিচে কোনো খালা পিঠা বিক্রি করে, ওর পিঠাকে সেন্টার করে একটা পেজ খুলে একটা ব্র্যান্ড বানায় ফেলো, যে আমার খালার হাতের এই পিঠা এরকম মানুষরা খাচ্ছে, মানুষের রিভিউ পোস্ট করো, রাতারাতি তুমি ব্র্যান্ড দাঁড়া করায় ফেলবো। কিন্তু এটাকেই বলে ডিজিটাল মার্কেটিং, যে আমি এরকম 3টা নোবডির ব্র্যান্ড দাঁড়া করায় দিচ্ছি। পাশের ফেভারিট চায়ের দোকানটার ব্র্যান্ড বানায় ফেলো। তুমি ট্রাই না করলে বুঝবা না। ট্রাই, প্র্যাকটিস, বুঝ ছাড়া যা যা করা যায় সব করো না। সব কিছুতে টাকা, যেটা বললাম ফ্রিতে যদ্দূর করা যায়। ওই যে অনেকে অনেক ক্রেজি, মানে আমি নেগেটিভ জিনিস বলতেছি না, পজিটিভ জিনিস করেও কিন্তু ভাইরাল হয়। ট্রাই টু কাম আপ উইথ আ স্টোরি। আমি সবচেয়ে বেশি পছন্দ করে আমার স্টুডেন্টদের বলা, তুমি যদি ডিজাইনার হও, তুমি একটা ক্যামেরা এক সাইডে লাগাই দিয়ে রেকর্ড অন করে দিয়ে টাইম ল্যাপসে তুমি যে কিভাবে ডিজাইন করো এটা দেখাও। এটাও একটা টেস্টিমনি দেয় যে আমি বসে বসে এইভাবে আমি কনসেপ্ট আর্ট করি, এইভাবে কনসেপ্ট আনি, পিছনে একটা মিউজিক লাগাই দাও, এটা দিয়ে দাও। অথবা আমার এরকম একটা কাজ করতে হবে, আমি কীভাবে করতে পারি, ডে ইন এ লাইফ, জাস্ট পোস্ট। আর এখন ভিডিও বিটস এভরিথিং। আই এম নট টকিং অ্যাবাউট ভিডিও এডিটিং, আই এম টকিং অ্যাবাউট ডকুমেন্টিং ইয়োর জার্নি। অলওয়েজ ডকুমেন্ট ইয়োর জার্নি অ্যান্ড পোস্ট অ্যাবাউট ইট। পার্সোনাল ব্র্যান্ড বানাতে হলে মানুষের গ্যারিভির কথা মনে পড়ে গেল, দেখি তো এগুলা দেখি, ডকুমেন্ট ইওর লাইফ। বেচারা বলতে বলতে বুড়াই হয়ে গেল। ট্রাস্ট মি, আমি এর জন্য আমার অফিসে সব জায়গায় সিসি ক্যামেরা লাগায় রাখছি। ডকুমেন্ট হচ্ছে এডিট ইওর ফ্রেন্ডস কক্সবাজারের ট্রিপ, এটা হোক ফ্রিতে করো। বিদেশে বন্ধু বান্ধব আছে তোমার, বিদেশে বন্ধু বান্ধবরা কনসার্ট দেখতে গেছিল, স্ন্যাপচ্যাট করছে, ওই সব ফুটেজ নিয়ে এডিট করে দাও। আমার এরকম করছিলাম, আমার কাজিন মেলবোর্নে কনসার্ট দেখতে গেছিল, আমার তো বিদেশি ক্লায়েন্ট লাগবে, ওর বন্ধুগুলো তো বিদেশি, বিদেশি পোর্টফোলিও দেখাতে হবে। আমি ওদের সব স্ন্যাপচ্যাটের গুলা নিয়ে একটা 40 সেকেন্ডের সিজল রিল বানায় দিয়ে ক্লায়েন্টের দেখাতাম, এই যে আমি এরকম কনসার্টের রিল বানাইতে পারি, সব বানাইতে পারি। বাস, ওদের কাছে কোনো টাকা নেই না, কিন্তু আমার পোর্টফোলিও ওয়ার্ক, তার কারো বন্ধুর ভালো লাগবে। পোর্টফোলিওতে লেখা থাকে না যে কোন কাজের জন্য কত পয়সা নিছেন, না, ডু ইট, ঠিক আছে। বাট অন্য কারোটা ডাউনলোড করে ভাই এই দুষ্টামি করে না। এগুলা কোথায় দিব? ফেসবুকে দাও, বাট ফেসবুকটা ক্লিশে হয়ে গেছে। লিঙ্কডইনে দাও, ভেরি গুড। টুইটারে দাও, অথবা ফ্রেমার নামের একটা ওয়েবসাইট আছে, FRAMER। ফ্রেমার ওয়েবসাইটে তুমি ফ্রিতে পোর্টফোলিও বানাতে পারবা, যেখানে প্লাগ অ্যান্ড প্লে টেমপ্লেটস আছে, ঠিক? ইউজ ইট, ফ্রিটা ইউজ করো, মজা পাবা। অথবা নোশনের ওয়েবসাইট বানাও নিজের মতো, ক্যানভাতে ফ্রিতে করা যায়, ঠিক আছে। সো হোয়াট এভার ইউ ডু, দামি পোর্টফোলিও বানায় দাও। ওইটাই তোমার ফাইনাল পোর্টফোলিও না, দ্যাট ইজ ড্রাফট 1 V01। বাট আরেকটা জিনিস, যখন পোর্টফোলিও বানাবো, অনেকে মনে করে কি আমি 100টা ভিডিও এডিট করছি 100টা দিতে হবে না, জাস্ট বেস্ট 5 যেগুলা দেখলে আমার ইজ্জত বাড়বে অথবা ইজ্জত থাকবে, সব দরকার নেই। অলসো এক এক ধরনের কাজের পোর্টফোলিওর ওয়েবসাইট কিন্তু আলাদা। সো এখন আমরা ভিডিওর কথা বলতেছি, কেউ যদি লেটস সে ডিজাইনার হয়, বিহ্যান্স, বাংলাদেশের কিছু ডিজাইনার বিহ্যান্সে দিয়ে দিচ্ছে। এগেইন ওয়েবসাইট বা অ্যাপের হইলে ওটা অন্য জায়গায়, UI UX হইলে অন্য জায়গায়। সো ওর যে কাজটা আছে ওই কাজের মাধ্যম অনুযায়ী প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হবে। ফ্রেমারটা মোরলেস, ফ্রেমার আর নোশন গোজ এভরিওয়্যার, ইউ ক্যান মেক এনিথিং, রাইট? সো ট্রাই ইট, আমি সবাইকে বলবো। জাস্ট কিছু না জানলেও একটা আজকে পোর্টফোলিও বানাও ফ্রিতে, হোয়াটস দেয়ার টু লুজ? সোশ্যাল মিডিয়ায় নিজে প্রোডাক্ট না হয়ে, কিছু সোশ্যাল মিডিয়ায় খালি মিম শেয়ার না করে, ট্রাই টু নিজে প্রোডাক্ট।
সিম্পল, চাকরি পাওয়ার জন্য নিজের একটা সিভি বানানো লাগে, এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য নিজের একটা পোর্টফোলিও লাগবেই লাগবে, বায়োডাটা এটা ছাড়া উপায় নেই, কিছু হয় না আর কি। আর বিয়ে করতে চাইলে তো এটাই। এখন কথা বলি হচ্ছে গিয়ে কোথায় শুরু করা যায়, এটা হইছে আমরা এখানে আছি, কোথায় কাজ পাবো সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাইবার, আপওয়ার্ক, জীবন আটকে গেছে এখানে, দরকার নাই, বাইর হয়ে এই জায়গা থেকে কোথায় যাওয়া যায়। এখানে ফ্রিল্যান্সার আছে, কন্ট্রা আছে, পিপল পাওয়ার আছে, আরো অনেকগুলো আছে, বাট এগুলো আছে, এগুলো আমাদের কাছ থেকে এটা শেখার কিন্তু কোনো দরকার নেই। এখানে এটা গুগল সার্চ করলেও জানে পাওয়া যাবে, চ্যাট জিপিটি করলেও পাবে, ক্লড, জেমিনাই, ডিপসিক, কোপাইলট, যেখানে ইচ্ছা জিজ্ঞাসা করলে ও কারেন্ট ট্রেন্ড অনুযায়ী পুরো জিনিসটা পাবে। খালি এইটা পাবে না, কোথায় কোন কাজ ট্রেন্ডিং আছে সব পেয়ে যাবে। আমার কাছে মনে হয় আমাদের একটা ভিডিও বানানো দরকার যে আমাদের কাছ থেকে কি কি শেখা উচিত না, গুগলে শেখানো উচিত, রাইট? ট্রু। সো প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আমি সবাইকে বলবো না ভুল একটা অ্যাকাউন্ট খুলে ফেলে, ভুল ইনফরমেশন দিয়ে পরে দিয়ে রিয়েল অ্যাকাউন্টে গিয়ে ঝামেলা হয়। ডোন্ট ওপেন অ্যাকাউন্ট বিকজ ইউ আর এক্সাইটেড, এটা ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। যাও ইনকগনিটো মুডে, যে অ্যাজ এ বায়ার, অ্যাজ এ ক্লায়েন্ট দেখো না কি আছে কি হয় এখানে। হ্যাঁ, তুমি বায়ার সাজো, বায়ার সাজা দেখো তো কারা কি বিক্রি করে, যারা বেস্ট রিভিউ বা টাকা কামানো ওদের মতো তুমি কিছু পারবা নাকি ওইটা দেখো। বাট ভাই দোহাই লাগে অ্যাকাউন্ট খুলো না। আমার অনেক স্টুডেন্টরা একবার ফাইবার খুলছে, দুইবার ফাইবার খুলছে, তারপর একটা ফাইবারে $5,000 কামায় ফেলছে। ওর যেহেতু পুরান অ্যাকাউন্ট ছিল, ফাইবার ভাবে ও মাল্টিপল অ্যাকাউন্ট চালায়, সব অ্যাকাউন্ট চলে গেছে। আপওয়ার্কেও একই জিনিস হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে। জাস্ট ফর দ্য সেক অফ ইট ডোন্ট। এগুলো সিরিয়াস, যেখানে ফিনান্সিয়াল জিনিস ইনভলভ গাইজ, ডোন্ট, ইটস নট আ জোক। ইনকগনিটো মুডে যে অ্যাজ এ বায়ার এক্সপেরিমেন্ট, রাইট? আর ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলা নিয়ে, জাস্ট সি হোয়াট এভার ইউ লাইক। এখন আমি মার্কেট প্লেস কেন প্রেফার করি বা ফাস্ট ট্র্যাক হতে পারে, এটার একটা কুইক এক্সাম্পল দিব। ধরো আমার আইফোন কিনতে হবে, আইফোন কিনতে হয়েছে, আমার শখ জাগছে আইফোন কিনবো, আমি কই যাবো? বসুন্ধরা সিটিতে গেলাম, যায়া অনেক দোকান, কোনো একটা চকচকে ঝকঝকে সুন্দর দোকানে গিয়ে আমি দোকানে ঢুকে আমি ফোনটা কিনবো। ওখানে অনেক দোকান আছে, অনেক দোকানে অনেক আইফোন কেনানো, সবাই কি মাথায় দিয়ে বসে আছে? সবারই বিক্রি হচ্ছে। কারো এরকম দোকান পছন্দ হয়, কারো ভালো লাগে ছোট দোকান যেখানে সেলসম্যান আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে, কারো ভালো লাগে হচ্ছে গিয়ে যেই দোকানে ধরে দেখতে দেয়, বক্স খুলে ধরে দেখা, মানে একটু স্যাম্পল দেয় ফ্রিতে। সো এক একটা দোকান এক এক রকম, কিন্তু সবাই ব্যবসা করছে, সবাই বসুন্ধরার মধ্যে দোকান ভাড়া দিচ্ছে। হ্যাঁ, কেউ কেউ আছে একদম বাজে অবস্থা, ওইটা নিয়ে আমরা কথা না বলি। সো এই কারণে একইভাবে মার্কেট প্লেস থেকে ইজি হয়। এখন ধরো আমি মার্কেট প্লেস না বাইরে থেকে করবো, ধরো আইফোন কিনবা, তুমি ডোর টু ডোর যেরকম সেলসম্যান হয়, তুমি ক্লায়েন্টের বাসায় গেলা, ধরো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম হচ্ছে গিয়ে ওর বাসা, নক দিলা, হ্যালো আমার কাছে আইফোন আছে, নিবা? এরকমভাবে রিকোয়েস্ট করলে যে নেন না, অনেক ভালো আইফোন, আসল আইফোন একদম 17, 18 প্লাস। ও বলবে না, তুমি কে, আমার বাসায় আসছো কেন, আমি তোমাকে চিনি না, তুমি কেন আমাকে মেসেজ করছো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাইছো, যেটা আমরা লিঙ্কডইনে সবচেয়ে বড় ভুল করি, চিনি না জানি না মেসেজ পাঠা বলি। এখন জিনিসটাকে ঘুরাই দিই লাস্ট একটা দিয়ে, এই দোকানে আপনি প্রতি বছর একটা আইফোন কিনেন, ঠিক আছে? একটা সেলসম্যান আছে, ও আপনাকে সবসময় হেল্প করে, কফি এনে দেয়, প্যাটিস খাওয়ায় দোকানে গেলেই। ও বললো যে আপনি জানেন এই দোকান থেকে নিতেছেন, আপনি ওই ছেলেকে 3 বছর ধরে চিনেন, আপনি এই দোকান থেকে নিতেছেন, আপনার 10,000 টাকা বেশি দিতে হয়, আমার হোলসেল লিঙ্ক আছে, আমি ডিরেক্ট এর পরের বছর আইফোনটা আপনার বাসায় দিয়ে দিব, আপনি 10,000 টাকা বাঁচাই পারবেন, ওটাতে আপনি 3টা কেস কিনে নিন, কেসিং কিনে নিন। তখন বললো আরে ঠিক আছে, আমি আর আসবো না, তুই আমার বাসায় নিয়ে আসিস, কারণ আমি তোকে চিনি, একটা কোরিলেশন হয়ে গেছে এই কারণে। সো তখন এই প্রসেসটা ইজি হয়, তখন ডিরেক্ট আউটরিচ করা যায়, কারণ আমার একটা রেপুটেশন হয়ে গেছে। এটা তো অ্যাকচুয়াল খেলাটা শেখাচ্ছেন এখন। সো এরকম ভাবে হয়, আরো অনেক ইজি আছে, আমি পরে বলবো। আরো ইজি আছে। হ্যাঁ, ফাইবার গিগস নিয়ে আমি একটু কথা বলি। ফাইবার গিগসটা মানুষ জানেই না কিভাবে বানাবে, জাস্ট বসে থাকে হাও। এই যে উপরের আয়মান, তুই যদি এই লাইনটা দেখিস, এগুলাকে বলে ইউটিউব টাইটেল যেরকম হয়, এটা হচ্ছে গিয়ে গিগ। আই উইল, এটা ডিফল্ট থাকে, হ্যাঁ ফাইবারে লেখা থাকে, আই উইল ডিজাইন আ প্রফেশনাল পডকাস্ট কাভার আর্ট। এখন ইউ টেল মি, এখানে কতগুলা মনে হয় তোর কাছে কিওয়ার্ড থাকতে পারে? ডিজাইন, প্রফেশনাল, পডকাস্ট, কভার আর সবই তো, এবং আমি দেখাই ভাবে আর্টিকেলটা বাদে সবই। এখন একজন সার্চ করতেছে, কেউ এই পুরাটা সার্চ করতে পারে, আই উইল ডিজাইন এটা দিয়ে সার্চ করবে, অথবা ডিজাইন আ প্রফেশনাল পডকাস্ট কভার আর্ট সার্চ করতে পারে, অথবা আ প্রফেশনাল পডকাস্ট কভার আর্ট এটা দিয়ে সার্চ করতে পারে, অথবা পডকাস্ট কভার আর্ট, অথবা কভার আর্ট, অথবা পডকাস্ট কভার, অথবা প্রফেশনাল পডকাস্ট কভার। কত ভাবে করা যায়। সো যখন আমি টাইটেলটা বানাচ্ছি, যখন আমি গিগ টাইটেলটা বানাচ্ছি, প্লে লাইক দিস। সো তুমি যে সার্ভিসটা দিতে চাচ্ছ, ভাবো, চ্যাট জিপিটিকে দিয়ে বলো
এমনভাবে এই লাইনটা তোমরা পিক করে নাও, স্ক্রিনশট নাও, এই লাইনটা নিয়ে নাও, বলো এইটাই দেখো কতভাবে ইউজ করা যায়, আমাকে এরকমভাবে আমার একটা টাইটেল বানায় দাও, যেভাবে যে সার্চ করুক না কেন কোথাও না কোথাও গিয়ে বাড়ি খাবে মানুষের মধ্যে আমি পড়বো। এমন ইউনিক হইতে যায়ও না যেটা মানুষ লিখেই না, ওর যদি কাভার আর্ট লাগে কোনো না কোনোভাবে আমার জালের মধ্যে সে আটকাবেই। সো দিস ইজ হাউ ইউ শুড রাইট আ গিগ টাইটেল। এইটাই মেজরিটি ভুল করে। আই এম আ ভিডিও এডিটর, কি করবো আমি এটা দিয়ে? আমি কোচদের জন্যে প্রফেশনাল ভিডিও বা আমি কোচদের কোর্সের এমনভাবে সাজাতে হবে। সো এআই অনেক হেল্প করবে। এআই তোমাকে বলে দিবে দেখো এটা দিয়ে আরো 8টা লাইন হচ্ছে, 8ভাবে সার্চ করলে তোমাকে পাওয়া যাবে। সো ডু লাইক দিস। এটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, ঠিক আছে? সো দিস ইজ গিগ টাইটেল, এইটা হবে তোমার এ গেম, দিস ইজ মেক অর ব্রেক, ঠিক আছে? সেকেন্ড ইম্পর্টেন্ট গিগ থাম্বনেইলস, এটা হচ্ছে কি ইউটিউবের হোম স্ক্রিনের মতো। ক্ল্যারিটি, বারবার বলতেছি, অনেকে এখনো ক্যানভা স্লাইডে এতগুলা লেখে, 20%-এর বেশি টেক্সট দিয়ে না। অ্যাডস দিলে ফেসবুকে কত পার্সেন্ট এটা আগে দিত, এখন আর নাই, বাট অনেক আগে 20%-এর বেশি থাকলে অ্যাডে উঠাইতেই দিত না। এক্স্যাক্টলি। আমি বলবো বিভিন্ন আপনার ফেভারিট ইউটিউবার যার ভিডিও আসলে আপনারা ক্লিক করেন, ওগুলা দেখেন তো কিরকম, ওইভাবে করে ভাবেন। আমাদের দেশিগুলা ভাইবেন না, বিদেশিগুলা যারা ভালো করতেছে, মিস্টার বিস্ট হতে পারে, ডায়েরি অফ এ সিইও হতে পারে, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যেগুলা মানুষরা অনেক পছন্দ করে, দেখতেছে, ক্লিক, ওরকম ডিজাইন দিয়ে একজন প্রফেশনাল থাম্বনেল আর্টিস্টকে দিয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে থাম্বনেলটা বানায় নেন। আমার একটা সেলফি তোলা ছিল, ওইটা দিয়ে বানাতে হবে না, লজ্জা শরম বাদ দিয়ে একটা ছবি তুলেন। খালি টেক্সট দিয়ে ভর্তি এগুলা না করে নিজের চেহারাটা দরকার। মানুষ ওইখানে একটা মানুষের সাথে কাজ করতে চায়। আর এটার একটা কনটেক্সট মানুষ হয়তো সবাই এই সব প্ল্যাটফর্মে নাই, বাট সবাই যেটার ভালো এক্সাম্পল দেবো ইউটিউবে আছে। সো ইউটিউবে যদি দেখে মানুষ থাম্বনেলটা দেখে অ্যান্ড থাম্বনেলের নিচে যে টেক্সটটা আছে এটা দেখে, এই দুইটা জিনিস দেখে মানুষ ডিসাইড করে ভিডিওটাতে ক্লিক করবে কি করবে না। যদি 100 জন মানুষ এটা দেখে, ভিডিওতে দেখা যায় যে ইমপ্রেশনের পরে ক্লিক থ্রু রেট কত, মানুষের ইউজুয়ালি 5% মানুষ ক্লিক করে। সো এই যে বাকি 95 জন মানুষ ভিডিওটা ক্লিকই করলো না, আপনার কন্টেন্টের জন্য না, আপনার থাম্বনেল এবং আপনার টাইটেলের জন্য ইন্টারেস্টই ফিল করে নাই, ইন্টারেস্ট ফিল করেন। আপনি 95% মানুষ হারাচ্ছেন বিকজ অফ দিস টু। সো তার মানে আমি একটা সার্ভিস স্কিল শিখলেই হবে না, আমার আসলে কিভাবে সেল করতে হয়। এক্স্যাক্টলি। সো আমার সাইকোলজিটা বুঝতে হবে। বেস্ট হচ্ছে কি এটা শেখা অনেক টাইমিং। ভালো কেউ থাম্বনেল ডিজাইনার বন্ধু হতে পারে, বন্ধুর বন্ধু হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, হায়ার সামওয়ান যে প্রফেশনালি 2-3টা ভার্সন করবে, প্লে উইথ ইট, যে কোনো হয়েছে। তো থাম্বনেলটা আমি সবসময় জোর দিই, রাইট? এখন যে কোনো মার্কেট প্লেসে যদি কেউ থাম্বনেলে ক্লিকও করে ফেলে, এরপরে কি আসে? এইটা গিগ ভিডিও আসে। আমি ফাইবারের ট্রেনিং হয়, আমি অ্যাজ এ প্রো সেলার, আমার একটা ট্রেনিংয়ে ফাইবার আমাকে ডেটা দেখাইছিল যে যাদের গিগ ভিডিও আছে, এনি সার্ভিস, ওদের সেলস 200% টাইম বেড়ে যায়, ডাবলস। সো গিগ ভিডিও নো ম্যাটার উইথ সার্ভিস। আমি যদি একটা মানে একদম বোরিং কোনো গিগটা বুঝায়, এটা গিগ কেন বলে, আচ্ছা গিগটা বুঝাই। সো আগে ছোট থাকতে বলা হয়তো, আমরা যদি কোনো ব্যান্ড থাকতো না, ব্যান্ডরা বলতো কি আমার একটা গিগ আছে। গিগ মানে কি আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটা গিগ পাইছি, মানে আমি একটা প্রোগ্রাম পাইছি, পয়সার একটা টাকা, মানে টাকার কোনো কাজ পাইলে গিগ বলতো। তো ফাইবারে বা এইসব জায়গায় এগুলোকে বলে গিগ, ঠিক আছে? তো জব পোস্টের মতো। সো এই জিনিসগুলো আমি দিয়ে রাখি যে আমি তোমার ভিডিও এডিট করব, আমি তোমার লোগো বানায় দিব, আমি তোমার জন্য গান গেয়ে দিব, এগুলা থাম্বনেল আর টাইটেল যেটা নিয়ে আলাপ করলাম, মানুষ এগুলা দেখে ক্লিক করে অর্ডার দিতে পারে। আপনার গিগ হলো আপনার অফারটা, গিগটা কি এটা আমি দেখাবো একটু পরে, রাইট? সো অফারটা, সো গিগে গেলে জাস্ট টেক্সট না করে একটা ভিডিও থাকা উচিত। হ্যালো, থ্যাংক ইউ, আমি রাফায়েত রাকিব, আমি লাস্ট 2 বছর ধরে ভিডিও এডিট করি, আমি প্রায় 500-র বেশি ক্লায়েন্টের জন্য কাজ করছি এবং আমি এরকম টাইপের এডিট করি, অথবা আমি একজন ভালো কপিরাইটার, আমি এত ব্র্যান্ডের জন্য লিখছি, আমার লেখা এরকম জায়গায় ফিচার করা হয়েছে। একটা ভিডিও কনভার্ট করতে কিন্তু অনেক হেল্প করে, অ্যান্ড ইউ শুড নো দ্যাট ভিডিওর ইম্প্যাক্ট পাওয়ারটা কিন্তু অনেক বেশি। সো অনেকে ভাবে ভাই আমার এরকম প্রফেশন নেই, আমি কেন ভিডিও দিব? তুমি যে কোনো প্রোডাক্ট বিক্রি করো, ভিডিও দেখেই তো আমরা বেশি কনভার্ট হই। সো সেটা স্কেল হোক, জ্যামিতি বক্স হোক, কি যাই হোক, যেটার ভিডিও অ্যাড, এটাকে ধরে নেই আমরা অ্যাড। সো গিগ ভিডিও মানে হচ্ছে অ্যাড, সবার একটা ভিডিও অ্যাড বানানো উচিত, হাইলি এডিটেড না। জাস্ট বলেন আপনি কি করেন, ইংলিশে জাস্ট বলেন আপনি কি করেন। ভাই আমার প্রফেশনাল স্টুডিও নাই, আমি কোথায় গিয়ে শ্যুট করব? ভেরি ইজি, মাই স্টুডেন্টস যেটা অনেক বেশি করে, ওটা হচ্ছে কি কোনো একটা রেস্টুরেন্টের রাত 10টার পরে চলে যায়, বন্ধুর ফোন দিয়ে রেকর্ড করে, সুন্দর লাইটিং আছে, রেকর্ড করে, খাবার অর্ডার দাও, হেন ওর বাকি বন্ধুরা খাচ্ছে, ও বসে রেকর্ড করে ফেলে, দ্যাটস ইট।
সো মোবাইলে এখন ফ্রি টেলিপ্রম্পটার আছে, লাগায়া মোবাইল অন করে দেখে দেখে পড়ে ফেলেন, আস্তে আস্তে বলেন, পরে কোনো বন্ধু ক্যাপকাটে ভুলগুলা সরায় একসাথে করে দিবে। দরকার নেই, আপনি ভিডিও এডিটর না হলে আপনার ভিডিওতে এডিট দরকার নেই, আপনি জাস্ট বলেন। এমনও হতে পারে স্ক্রিন শেয়ার করে ওবিএস দিয়ে, বা এরকম ওবিএসে তো গেম রেকর্ড করি আমরা জানি। সো ওইখানে আপনি হয়তো বা ডিজাইন করেন, ওই ডিজাইনগুলো দেখান, পাওয়ার পয়েন্ট স্লাইড দেখান যে এগুলো আমি করছি, ছোট্ট গোল হয়ে আপনার চেহারাটাও দেখা যাচ্ছে। লুমে যাইতে পারে ফ্রি। সো গাইজ, ইউ শুড মেক গিগ ভিডিওস। 75 সেকেন্ড ম্যাক্সিমাম করা যায়, আপনারা চেষ্টা করেন 40 সেকেন্ডের মতো করতে, কারণ এর চেয়ে বেশি ইন্টারেস্ট মানুষের থাকে না, কারণ আমাদের ধরেও রাখতে পারি না। গেল, তারপর হচ্ছে কি গিগ ডিসক্রিপশন। এই যে আমার যে প্রোডাক্টটা, এটা কি নিয়ে, ঠিক আছে, প্রোডাক্টটা নিয়ে আমাদের এক্সপ্লেনেশন দাও, যেগুলো আমার টাইটেল আর এই গিগ ভিডিওতে বলতে পারি নাই, ওইটারই এখানে আমি কিভাবে কাজ করি, আমার সাথে কাজ করতে হলে তোমার কি কি দিতে হবে, আমি তোমাকে কি দিব, কতগুলা দিব, কত তাড়াতাড়ি দিব, এই সব জিনিস আমি ডেসক্রিপশনে লিখবো। সো যে জিনিসগুলো আমি টাইটেল আর ভিডিওতে দিতে পারিনি। তারপরে মানুষ দেখে হচ্ছে কি এফএকিউ সেকশন। এটা আমরা অনেকে করি না। এফএকিউ কিন্তু একটা, আমার সাথে ক্লায়েন্ট কথা বলার আগে আমার সাথে কথা বলে ফেলে, আচ্ছা রাফায়েত তুমি কি 8K ফুটেজও এডিট করতে পারো? হ্যাঁ, তুমি যদি দিতে পারো আমিও করতে পারবো। আচ্ছা, তুমি আমাকে কি 3টা রিভিশন হয়ে গেলে তারপরে রিভিশন দিবা? হ্যাঁ, তুমি যদি আমাকে $20 করে এক্সট্রা দাও, আমি রিভিশন তোমাকে করে দিব। এইভাবে আপনার একটা ক্লায়েন্টের কত টাইপের কোশ্চেন থাকতে পারে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে কোশ্চেন অ্যান্সার সহ দিয়ে দেয়। যদি ওই অ্যান্সারগুলো আপনি আসলেও পারেন, তাহলে এফএকিউ এভাবে সাজায় রাখেন। তখন হয় কি, ক্লায়েন্ট ভাবে কি, দিস গাই গেটস মি, ইভেন বিফোর আমরা কথা বলছি ও আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিছে। ইজি হয়ে যায় তাদের জন্য ডিসিশন। না, আরেকটা হচ্ছে গিয়ে প্রাইসিং প্যাকেজ, আমি একটু পরে দেখাচ্ছি। সো সবার প্যাকেজ ভালো লাগে, সবসময় একটা প্রাইস দিবা না, প্রাইজের টিয়ার করবা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি সবসময় চেষ্টা করি স্ট্যান্ডার্ডটা নয়তে, বেসিকটা বেশি বেসিক রাখি, প্রিমিয়ামটা একটু বেশি প্রিমিয়াম করি। কিন্তু কেউ যখন স্ট্যান্ডার্ডটা নেয়, মনে আমি জিতছি, এইটাকে বলে ইলিউশন অফ চয়েস। মানুষকে অপশন দেয়, এখন দেখো ভাই আমি তো আমার প্রাইস চেঞ্জ করব না, কিন্তু তোমার জন্য 3টা প্যাকেজ আছে, ইউ চুজ। তো ওর মনে হচ্ছে চুজ করতেছে, বেস্টটা চুজ করতেছে, ও বেস্টটা চুজ করে। আবার অনেক জায়গায় লেখা থাকে যে পপুলার, হ্যাঁ, রেকমেন্ডেড, এরকম টাইপের 3টা প্রাইস থাকে, এগুলো আমরা তাড়াতাড়ি দেখায় দিই, তাই না? রাইট। সো এই যে গিগ কিভাবে রিসার্চ করবে, ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস ওয়েবসাইট যেখানে যেগুলোর নাম আমরা নিছি, ওখানে গিয়ে কিছু একটা লিখলেই অনেক টাইপের, এইখানে লেখে অ্যারাবিক ভিডিও এডিটর, মাইনক্রাফট ভিডিও এডিটর, এডিটর দে ভিডিওস ইউটিউব, এরকম টাইপের ফেসলেস ইউটিউব ভিডিও এডিটর, এরকম আসবে। ক্লিক করো যখন একটা, করার পরে এই জিনিসটা আসবে, সরে গিয়ে দেখাই। সো এইখানে হচ্ছে গিয়ে এই যে আমি যেটা লিখে সার্চ করব, কতগুলা রেজাল্ট আসছে এবং মানুষ দেয়, এগুলাকে বলে গিগ। আই উইল ডু সিনেম্যাটিক ওয়েডিং ভিডিও এডিটিং, আই উইল ডু প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিটিং, ভিডিও এডিটর। এক একটা থাম্বনেল, এখানে দেখবেন কিছু কিছু থাম্বনেল দেখতে ক্যাচি লাগতেছে, আবার কিছু কিছু থাম্বনেল দেখতে ভাল লাগতেছে না। যেমন এই থাম্বনেলের কোনো হয়েছে দরজা খুলতেছে, এটা অন্ধকার হয়ে আছে, NL ভিডিও প্রোডাকশন, কিছু বোঝা যাচ্ছে, ফাঁকা একটা চেয়ার এখানে বসে আছে, এটাও কিছু বোঝা যাচ্ছে না, এটাও বোঝা যাচ্ছে না। সো এই কিছু কিছু থাম্বনেল কিন্তু দেখে বোঝা যাও কি করো, ভিডিও এডিটিং করে, ও প্রফেশনাল ভিডিও এডিটিং করে, এগুলো বোঝা যায়। সো দিস ইজ ইয়োর গিগ, এরকম দেখা যায়, এই যে টাইটেল আর এই যে হচ্ছে কি ভিডিওটা। এন্ড যদি দেখেন এই জায়গাটাতে ভালো যে দুটো লাগতেছে, যে এইটা আর এইটা, আমি দেখলাম দুটো লেভেল 2, এটাও হ্যাঁ ঠিক না? হ্যাঁ, এন্ড বাকিগুলো সব লেভেল 1। হ্যাঁ, সো ইট হেল্পস, রাইট? এইটা আমার একটা গিগের, যে কোনো একটা গিগ চুজ করে যদি ক্লিক করি, এটাকে বলে হচ্ছে কি ওর প্রোফাইল। এটা আমার একটা স্টুডেন্টের প্রোফাইল। সো ও ভালো করতেছে মাশাআল্লাহ। সো এই যে প্রথমে যেই জিনিসটা থাকে ওর প্রোফাইলে ঢুকে, এই যে প্লে করা যায়, এটা কি, এটা হচ্ছে ভিডিও। এরপরে আপনি বিভিন্ন টাইপের ক্লায়েন্টের করা ভিডিও রাখতে পারেন, অথবা থাম্বনেল অন্যান্য রাখতে পারেন। যে আমি যেমন কি করি, আমার 2টা সিলভার প্লে বাটন আছে, ইচ্ছা করে দেখাই, ভাব নেই। সো এখানে বিভিন্ন ডিজাইন করা যায়, আমি এগুলো করে লিস্ট করতে পারি, চুজ, এখানে ও দেখতে পারে এগুলা টাইপের জিনিস, ঠিক আছে? এরপরে ওর প্রোফাইল যদি এরকম যে কোনো একটা গিগ আপনারা চুজ করবেন যেই সার্ভিস দিতে চান, তারপরে নিচে দেখলে দেখবেন ওর বিভিন্ন প্রাইসিং প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কি কি দেয়, কোনটার মধ্যে আরও লেখা উচিত, এখানে আরও পয়েন্ট লেখা যায় যে আমি এগুলো দিব, স্ট্যান্ডার্ডে চাপ দিলে আমি এগুলা দিব, বেসিকে দিলে এইভাবে দিব। এইভাবে করে সে বুঝতে পারে যে কত টাকায় সে আমার জন্য কি কি কাজ করবে। একই সাথে সে তার পোর্টফোলিও দিতে পারে, বিভিন্ন টাইপের পোর্টফোলিও, এবং সে এখানে ইউজুয়ালি কত টাকা নিবে, কত দিন লাগছে, এবং এটা নিয়ে একটু কেস স্টাডি, একটু ডেসক্রিপশন দিতে পারবে যে এইটা কিসের কাজ করছে, কেস স্টাডি টাইপের। সো ক্লায়েন্টের একটা পুরো আইডিয়া হয়ে যাবে আপনার পোর্টফোলিও। হ্যাঁ,
যে ও কি টাইপের কাজ করে, কত টাকার বদলে করে, কত দিনে করে। আমি কি খালি মিনিমালিস্ট লোগোই বানাই? না, আমি তোমার জন্য চাইলে ফাঙ্কি ওরকম টাইপের লোগো বানাইতে পারি, হিস্ট্রি মানে এক একটা রকম। সো এইভাবে যত টাইপের, এর জন্য আমি বলছি চুজ 3 to 5, এর চেয়ে বেশি না। যেগুলার ডিমান্ড আছে, ক্লায়েন্টের সব দেখার দরকার নেই, দেখতেও পারে না। সো এইভাবে করে উই ডু আওয়ার রিসার্চ অ্যান্ড মেক আওয়ার ওন। ঠিক আছে, সাজেশন, কুইক প্রো টিপ, বেস্ট টপ রেটেড বা ফাইভার চয়েস বা যেগুলো দেখতেছেন ভালো করতেছে ওইসব গিগে রিসার্চ করে। ডোন্ট কপি, ডিরেক্ট কপি করলে ওইটার এসিওর বাড়িতে টিকতেই পারবে না। সো টেক দ্য বেস্ট ফ্রম ইচ, ইউজ এআই টু রাইট ওয়ান, মেক ইট সাউন্ড লাইক হিউম্যান। প্রথম রেসপন্সটা নিয়েই কপি পেস্ট করেন না, একটু মানুষের মতো শোনা যাক, একটু একটু বোঝা যাক যে এটা মনে হয় যাতে আমি একটা মানুষের সাথে কথা বলতেছি, তাহলেই হবে, রাইট? চলে আসি অফ মার্কেট, বিভিন্ন প্ল্যাটফর্ম সবাই জানে। আমি ফেসবুক দিয়ে অনেক ক্লায়েন্ট পাইছি। লিঙ্কডইনে মানুষ ভাবে রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্ট পাঠায়, মেসেজ করলে হয়। নো, বেস্ট ওয়ে লিঙ্কডইনে যেটা কাজ করে এটা হচ্ছে গিয়ে 8 দিন 10 দিন 20 দিন তার বিভিন্ন পোস্টে কমেন্ট করো। কমেন্ট খালি ভালো করছো বেস্ট না, অন্য কেউ যদি কমেন্ট করে ওইটার সাথে ভ্যালু অ্যাড করো। ধরো আমার কোন একটা পোস্টে কেউ একজন লিখছে যে রাফায়েত ভাই আমি আপনার এটার সাথে পুরোপুরি এগ্রি করি, এই জিনিসটা খুব ভালো হয়েছে, এটার সাথে তুমি এটাও করতে পারো টু অ্যাড উইথ ইউর পয়েন্ট, আমারও এটা ভালো লাগছে। ওর একটা ইনার সার্কেলের মেম্বার হইতে হবে। এখন আর ইনবক্সে মেসেজ দিলে হবে না। মেক শিওর যারকে তুমি টার্গেট করছো, টার্গেট করেই পাবা না, এরা মাছ ধরার মতো, একটু ফাইল আউট 1 মাস ওর সাথে এঙ্গেজ করো, ওর 8টা পোস্টে ও তোমারে ভালোবেসে ফেলবে। আমরা ভাবি কি আমি যাই গিয়া ব্র্যানসনকে গিয়া এরকম টাইপের কারো বড় একটা সিইওকে গিয়া করি, ভাই সিইও দেখেও না। তোমার করতে হবে এন্টারপ্রেনার্স বা সোলোপ্রেনার্স অথবা যারা স্টার্ট আপে যারা এরকম করতেছে, যার 5000 কমেন্ট আছে ওই কমেন্টে তুমি হারায় যাবা। যার কমেন্ট কম, যার একটু কমেন্ট আসলে সেও এক্সাইটেড হয়ে যায়, ওই সব জায়গায় গিয়ে কমেন্ট করো যাতে তোমার চেহারাটা। এবং আমি সবাইকে সাজেস্ট করি লিঙ্কডইন, ফেসবুক না, ডোন্ট চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার্স 2 দিন পর পর। কারণ কি এগুলা মানুষের না প্রোফাইল ডিপি দেখে মনে থাকে। ডোন্ট চেঞ্জ ইউর ডিপি। আমি এটা সাজেশন দিই, একেবারে কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ডের সামনে প্রফেশনাল একটা ছবি রেখে দাও, কমেন্ট করো, ওকে মুখস্থ করাও, তোমাকে মুখস্থ করা। তারপরে যখন বলবা হেই তোমার লাস্ট এটা দেখছি, বাই দ্য ওয়ে আমার মনে হচ্ছে যে তুমি এটা নিয়ে একটু স্ট্রাগল করতেছো, তোমার কিরকম লাগবে, লাগলে জানাও, আমি এরকম একটা আসি, আমি এরকম সার্ভিস দিই। ইনস্টাগ্রামও সেম, বাট গেট ভেরিফাইড। এই দুইটা জায়গায় এখন অপশন আছে আমাদের, হালকা ফলোয়ার করে টাকা দিয়ে হলেও ভেরিফাই করে। দিস আর মাই বিজনেস ইনভেস্টমেন্ট, রাইট? ওয়ানাবি আলী আবদাল গুলা তো দেখা বলবে এই তুমি এরকম এডিট পারো, আমার দরকার। কারণ ওয়ানাবি আলী আবদাল অনেক আছে, ওয়ানাবি অ্যালেক্স হরমোজি অনেক আছে। সো তুমি যদি ওদেরটাই এডিট করে দাও, ওদের অনেক ওয়ানাবি আছে, দে উইল কাম টু ইউ অ্যান্ড সে তুমি কি এরকম এডিট পারো, আমি চাই এই আমার জন্য এডিট করতে পারবা। দ্যাটস হাউ ইজি ইট ইজ। ইউটিউব কেমনে খুঁজবো কমেন্ট, কিভাবে? যাদেরকে টার্গেট করতেছো ওই ওদের নিচে কিছু চ্যানেল আছে, যেমন অ্যাজ এ ভিডিও এডিটর আমি বলে দেই কিছু চ্যানেল আছে, ইউটিউব একাডেমি, তারপরে থিঙ্ক মিডিয়া, ভিডিও এডিটিং, ওরা বোঝা কিভাবে কন্টেন্ট, গ্যারিভি। তো গ্যারিভির ভিডিও কারা দেখে? যারা ইউটিউবার হচ্ছে, এজেন্সি চালায় অথবা পার্সোনাল ব্র্যান্ড বানাতে যাচ্ছে। ওইটার নিচে যারা কমেন্ট করে ওদের চ্যানেলটুকু দিস আর ইয়োর ক্লায়েন্টস। ওদের ভিডিওতে পোস্ট করার সাথে সাথে কমেন্ট করবা 2 দিন পরে না, বলবা তোমার ভিডিও এবং বেস্ট ভিডিও না, ট্রাই টু ওয়াচ দ্য ভিডিও। আর না হলে ট্রান্সক্রিপ্ট বের করে চ্যাটজিপিটিকে বলো আমি কমেন্ট করতে যাচ্ছি, আমাকে একটা ভালো কমেন্ট দাও। এত চ্যাটজিপিটি ইনভলভ হয়েও না, ধরা খাওয়া। আচ্ছা, বাট মানে স্টার্ট। ইউটিউবে যেই টাইপের কেউ যদি কেউ যদি ওয়েবসাইট নিয়ে ভিডিও বানায়, ওর নিচে যদি অনেকে বলে তোমার জন্য অনেক হেল্প হয়েছে আমার ওয়েবসাইটটা, ওইগুলো হচ্ছে তোমার ক্লায়েন্ট। ওদের প্রোফাইলে যাও, ওইখান থেকে ইমেল নাও। ম্যাস ভাবে ইমেল নিয়ে মেল করে না, কোল্ড ইমেল ডাজন্ট ওয়ার্ক। কারণ আমার জিমেল এত স্ট্রং, ফালতু জিনিস আটকায় দেয়। আমি জিমেলের বিজনেস স্যুট নেওয়ার পরে ফালতু ইমেল আসেই না। সো এইভাবে কাজ করে। school.com কোর্সের একটা জায়গা, অ্যালেক্স হরমোজিরই তো আছে, খুব ভালো। এটা না অনেক কমিউনিটি আছে, ওইসব কমিউনিটিতে ইফ ইউ টক টু পিপল, যেমন আমি জয়েন করি হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ড যারা বিল্ড করতেছে ওদের কমিউনিটিতে গিয়া উড়াধুরা আমি এরকম একটা ভিডিও বানাইছি, এরকম এই তোমার একটা এরকম ভিডিও, ওইখানে ওরা এডিটর খুঁজে। একইভাবে যারা কোনো সোলোপ্রেনার আছে, এন্টারপ্রেনার আছে, ওই যে কোনো এরকম কমিউনিটিতে ঢুকে যাও, ওইখানে গিয়ে পপুলার হও, পোস্ট করো ভ্যালু রেগুলারলি। কারণ কমিউনিটি যে চালা ও খুব খুশি হয় তুমি যদি ওর কমিউনিটিকে অ্যাক্টিভ রাখো, তোমারও পয়েন্ট বাড়ে, তোমার নামের শেষে ডায়মন্ডও ঘুরতে থাকে, কমেন্ট করবা, তখন না তোমার লেভেল গেমিফাই, তো যার লেভেল বেশি ওরা কেন জানি সবাই একটু আস্থা করে বেশি, তুমি ইজিলি ক্লায়েন্ট নিয়ে নিতে পারবা। ডিসকর্ড অনেক বেস্ট একটা আন্ডার ইউজ জায়গা, যারা বাঙালিরা
ইউজ করতে পারে। ডিসকর্ডের অনেক কমিউনিটি আছে, অনেক হায়ার হয়। সো ডিসকর্ড কমিউনিটির অভাব নাই। রেডিট যেহেতু আমরা ইউজ করি, এটা পজ রাখি। ডিসকর্ড তো চিনি, ডিসকর্ডের ভিতরে এরকম কমিউনিটি আছে। চলে যাও, সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে চলে যাও সোলোপ্রেনার অথবা অ্যাসপায়ারিং ই কমার্স বিজনেস যারা দিতে চায় চলে যাও। তুমি যদি ই কমার্স বিজনেস, অনেকে একটা সার্ভিস হচ্ছে গিয়ে আমি ই কমার্স বিজনেস সেট আপ করে দেই, শপিফাই অ্যাকাউন্ট সেট আপ করে দেই। ওরা যারা শপিফাই অ্যাকাউন্টের একটা গ্রুপ আছে, ওইখানে গিয়ে তুমি সার্ভিস দাও। খুঁজতে হবে, এখানে এটা কেউই করতে চায় না এগুলো। ভাবে ভাই ইনস্টা শর্টকাট নাই, কোনো অ্যাপ নাই, এআই নেই, ইমেল আয়া পড়বে। আমি যে কটা ট্রিক্স বললাম যে থ্রেডসে পোস্ট করে ট্যাগ করো, ইট ওয়ার্কস বিকজ আই হ্যাভ ওয়ার্ক লাইক দিস। এই যে লিঙ্কডইনে যেটা বললাম, ইট ওয়ার্কস। কিন্তু যাদের অলরেডি লাখ লাখ ফলোয়ার, অ্যালেক্স হরমোজিটা গিয়ে কমেন্ট করলে লাভ হবে? ওয়ানাবি অ্যালেক্স হরমোজি আমার লাগবে। এখন এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা কারো নাই, ওয়ান লাইনার অথবা বায়ো, অথবা আমরা বলি এলিভেটর পিচ যেটা থাকে। ওয়ান লাইনারটা কি? আমি থাম্বনেল বানাই, এটা কখনো হতে পারে না। সো তোমার এরকম হতে হবে যে আই হেল্প ইউটিউবার্স ইনক্রিজ ক্লিক থ্রু রেট অথবা সিটিআর উইথ অ্যাটেনশন গ্র্যাবিং থাম্বনেলস। এইটাই আমার লিঙ্কডইনের নিচে, ইনস্টাগ্রামের নিচে, ফেসবুকের বায়োতে অ্যাবাউট মি, দিস ইজ ইয়োর অ্যাবাউট মি। অ্যাবাউট মি হচ্ছে গিয়ে ইট, স্লিপ, রিপিট, এটা না। চেঞ্জ অ্যান্ড কিপ দ্য সেম এভরিওয়্যার, কিপ ইট দ্য সেম, রাইট? বেসিক ফর্মুলা, আই হেল্প, হেল্প ওয়ার্ডের অনেক সিনোনিম আছে, বাইর করতে পারো। আই হেল্প হু, কাদেরকে? এন্টারপ্রেনার্স, সোলোপ্রেনার্স, ইউটিউবার্স, মিলাই ফেলি। হ্যাঁ, মিলাও যে কোনো একটা। আই হেল্প ইউটিউবার্স ডু অর অ্যাচিভ হোয়াট? ইনক্রিজ ক্লিক থ্রু রেটস। ইনক্রিজ ক্লিক থ্রু রেটস, হ্যাঁ, ইউজিং হাউ? অ্যাটেনশন গ্র্যাবিং থাম্বনেলস। সো এইভাবে করে লিখলে একটা মানুষের কাদেরকে, কিভাবে আর কি দিয়ে হেল্প করি পেয়ে যাবে এক লাইনে। সো দ্যাটস দ্য টেমপ্লেট। এক্স্যাক্টলি। অ্যান্ড একটাকে বলে লিফটে উঠি, তো এটাকে এলিভেটর পিচও বলে বা লিফটের বলে। এটা হয় কি, আমি তো কর্পোরেটে ছিলাম, যারা চাকরি করি, এমন একটা পিচ যেটা আমি লিফটে 3-4টা ফ্লোরে উঠতে উঠতেই বসকে বলে দিতে পারবো। এত সুন্দর শর্ট হইতে হবে, খুব বড়ও না খুব ছোট না, কারণ এই যে বসরা অনেক ব্যস্ত থাকে। আমি বস একটা কথা অ্যাপ্রুভাল নিতে হইতো। সো এমনভাবে কথা বলতে হবে যাতে বস আমার ওই 2 লাইন 3 লাইন শোনার পরে বলে, এই ইন্টারেস্টিং, একটু বলো, আসো রুমে আসো। সো এমন হতে হবে যাতে লিফটের ওই 3 ফ্লোর উঠতে উঠতে আমি ওর এমন অ্যাটেনশন নিতে পারবো যাতে বলে রুমে আসো, এসে একটু বুঝায় দাও আমাকে কি বলতে যাচ্ছ, এলিভেটর পিচটা। সো সবারই এরকম একটা করা উচিত, এবং এটা বারবার আয়নার দিকে তাকায় প্র্যাকটিস করে ফেলেন যাতে বলতে না তোতলান, কারণ ইংলিশ হলে আমরা একটু হয়ে যায়। সো বারবার বলেন যাতে এটা ইট কামস ন্যাচারালি। যেমন আমি একটা লাইন জীবনে সবচেয়ে বেশি বলছি, হে গাইস, দিস ইজ রাফাত রাগি, আমরা নিউ ভিডিও সব যা, এরকম টাইপের হাউ কিউট। সো এরকম একটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। এমনভাবে বারবার বলতে হবে, ইউ ওন দিস। ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ আমরা এটা তোয়াক্কাই করি না। দেখেন একটা ফ্রিল্যান্সার কত কিছু চিন্তা করতে হয়। ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ, অনলাইনে যেটা বলতেছিলাম, হোয়াট উই পোস্ট অ্যান্ড হোয়াট উই টাইপ ইজ আওয়ার পার্সোনালিটি। মানুষ তো জানে না আমি মানুষটা আসলে কীরকম। ক্লায়েন্টদের সাথে মেসেজে কথা হচ্ছে, আমরা অনেক সময় না 1-2 ওয়ার্ডসে উত্তর দিই, এবং এটা খুব রুড দেখা যায়। যেমন ক্লায়েন্ট বললো, তুমি কি আমাকে এই ভিডিওটা এখন শেষ করে দিতে পারবা? আমি বলতে পারি যে হ্যাঁ ওকে বা নট নাও। এটা না বলতে সরি এখন অনেক লেট হয়ে গেছে, কালকে সকালে, যেহেতু টাইম ডিফারেন্সেস আছে, কালকে সকালে উঠে আমি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং করে দেবো। বলে নট নাও আই এম বিজি, অথবা নট নাও আই এম ট্রাভেলিং, এরকম টাইপের না করে ওকে একটা কনটেক্সট দাও। অনেক সময় টেক্সটে না, আমি জানি আয়মান আমার উপরে রাইগা নাই, কিন্তু ওকে বলছে আমার কেন জানি মনে হচ্ছে রাইগা আছে, কিন্তু ভাইটা মিস করলো। হ্যাঁ কেন হ্যাঁ ওকে ভাই বলে না কেন এটা বললো। সো টেক্সট খুবই ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে, যদিও তোমাকে না চিনে স্পেশালি, তাও আবার অন্য কালচারের একটা মানুষ, রাইট? এটা করতে হবে। বাট ডোন্ট রাইট লাইক ব্রো প্লিজ গিভ ওয়ার্ক, ইউ মানি আই ওয়ার্ক। এটা হচ্ছে এই যে গিভ ওয়ার্ক, প্লিজ আই নিড দিস ওয়ার্ক, গিভ মি দ্য ওয়ার্ক, প্লিজ আই উইল ওয়ার্ক হার্ড। ডোন্ট। আমরা এটা একটা প্রফেশন, ভাই ও আমাকে $300-500 দিবে, একটা কাজ করবে, এই টাকাটা কিন্তু ওর টাকা, ওরও কষ্ট করে আর্ন করা টাকা। তুমি জাস্ট বললে আমি ফ্রিল্যান্সার, তোমাকে টাকা দিবে, ব্লো প্লিজ বেক করা শুরু করে দিই। একটা ইজ্জত রাখতে হবে, তো একটা এরকম থাকতে হবে, রাইট? ইংলিশ প্র্যাকটিস চ্যাটজিপিটি দিয়ে। চ্যাটজিপিটিতে কিন্তু ভয়েস মোডে যে ওর সাথে কথা বলা যায়, যে আমাকে একটু বলো কিরকম। এখন ইংলিশ প্র্যাকটিস অনেক ইজি হয়ে গেছে। তোমার বেস্ট হইতে হবে না, তোমার অ্যাকসেন্ট আমেরিকান হইতে হবে না, বাট যাতে আমি ক্ল্যারিটি থাকে। আমি সবসময় চ্যাটজিপিটিকে বলি যখন কিছু লেখে, যে আমাকে একজন ক্লাস 6-এর বাচ্চার মতো লিখে দিবা, এবং আমি কথাও চেষ্টা করি ক্লাস 6-এর বাচ্চার জন্য বলতে। ইজি। এইসব অ্যাকসেন্ট কিছু না, নাহলে ওই যে হ্যাপি বার্থডে যে আফ্রিকান আমেরিকানরা করে বা নাইজেরিয়ানরা, হ্যাঁ, দিস গাই ওয়ান্টস টু অ্যাসাসিনেট মি, এরকম টাইপের কথা বলে, এগুলো ফেমাস হইতো না। সো ইয়োর অ্যাকসেন্ট ইজ ইয়োর বিউটি, রাইট? ওইটাকে
ইয়ে করো, ঠিক আছে? আর ক্লায়েন্টের মেসেজটা আমরা অনেক সময় বুঝি না ভাই, জোরে জোরে একবার পড়ো কি বলছে, আমরা হয় কি ঘুম থেকে এমনি করে দিই ধুমধাম রিপ্লাই দিয়ে দিই বা এক্সাইটমেন্ট, আরে ক্লায়েন্ট মেসেজ দিছে, এরকম না হয়ে একটু জোরে জোরে পড়ো কি বুঝাতে চাইছে, পুরা কনটেক্সটটা বুঝবা, ঠিক আছে? আর জুম মিটিং আমার সবচেয়ে ফেভারিট, কারণ জুম মিটিংয়ে তুমি ক্লায়েন্টকে বুঝাইতে পারো যে তুমি আসলে কিরকম টাইপের মানুষ। মানুষ অনেক ভয় পায় ভাই আমি জুমে যাইতেই চাই না, জুমই ওয়ে, জুমের কিছু ট্রিক্স আছে, যেমন সবার আগে ভাই আপডেটেড আছে নাকি মিটিং আগে দেখে নিবা, নাহলে যতবার মিটিংয়ে যাইতে নেই আপডেট করতে চায়। নাম্বার 2 ইজ ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে অনেক সময় খাটের পাশে খাটের গামছা দেখা যাচ্ছে, এটা না করে নিজের বাসায় একটা কোণা বানায় ফেলো, ওইখানে তুমি কোডার লেখা কোড স্লিপ রিপিট, রাইট? অথবা অ্যালেক্স হরমোজিয়ার এদের কয়েকটা ইম্পর্টেন্ট বই রাখা, বই কেনার টাকা নাই, কাভারটা প্রিন্ট করে অন্য বইয়ের উপরে মলাট দাও, ডু সামথিং বাট মেক ইউর সেলফ লুক প্রফেশনাল। লাইটের ক্যামেরা ওইদিকে ধরবা না, এমন জায়গায় ধরবা না যে আমি কালো হয়ে যাচ্ছি, এসব জিনিস আপডেট, কিছু ডিসেন্সি দেখে নিবা। ক্লায়েন্ট ভার্টিক্যালি চেষ্টা করবা হচ্ছে কি হরাইজন্টালি মিটিংগুলো করতে, এবং চেষ্টা করবা একটা নোট রাখতে, ক্লায়েন্টকে বলবা যে ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই টেক সাম নোটস, এরকমভাবে নোট নিবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, জুমে যদি না বুঝো কিছু 100 বার জিজ্ঞেস করবা, দে লাভ টু অ্যান্সার। হয় কি অনেক সময় অনেক কঠিন ইংলিশ বলে বুঝি না কি বলছে, তখন জিজ্ঞেস করা আই এম সরি আই মিস দিস, ক্যান ইউ ক্ল্যারিফাই। ওরা বুঝে দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ওদের একটা অ্যাকসেন্ট আছে, আমরা বুঝবো না, কেউ আমাদেরকে মারবে না, মানে ইটস অ্যাবসলিউটলি অল রাইট, টোটালি ফাইন, রাইট? এটাকে আমি বলি ডিজিটাল লিসেনিং। দুইবার লিখছি পরপর দুই সাইডে, ডিজিটাল লিসেনিং 80% অফ দ্য টাইম ইউ লিসেন and you only talk 20% of the time. এটাকে আমার একটা থিওরি আছে, ওই যে হাউ টু টক টু এনিওয়ান বইয়ের মধ্যে আছে, মনে করবো উপরে একটা বাতির ঝড় আছে, ঝর্ণা আছে, ওই যে কি বলে শ্যান্ডেলিয়ার আছে, তো যার যে কথা বলতেছে অথবা যাকে নিয়ে কথা বলা হচ্ছে স্পটলাইটটা তার দিকে চলে যায়। এভরিওয়ান লাভস আ স্পটলাইট। সো চেষ্টা করবা ক্লায়েন্ট যতক্ষণ কথা বলতেছে ওর নিচে স্পটলাইট, হি ফিলস গুড অ্যাবাউট হিমসেলফ, যার এই লোক আমাকে কথা বলতে দেয়, হি আন্ডারস্ট্যান্ড। অ্যাট দ্য সেম টাইম যখন তোমার কথা বলতে হবে ওকে নিয়ে বলবো, সো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই জিনিসগুলো নিয়ে একটু স্ট্রাগল করতেছো, সবসময় চেষ্টা করবে ঝর্ণাটা ঝালরটা দিকে ওর যাতে থাকে, তো তখন ও ভাবে যে হি ইজ এ ভেরি গুড লিসেনার, হি গেটস মি। কিন্তু ও ওর কথার মাধ্যমেই বলে দিবে যে ওর জীবনে সমস্যাগুলো কোথায়, ঠিক আছে? সো 80% অফ দ্য টাইম দে শুড টক। আমরা করি কি কঠিন ইংলিশ বলতে যে পেঁচায় ফেলি প্রেজেন্টেশন দিয়ে, ইটস নট আ কি বলে এটাকে, আমরা কোনো মনোলগ কাটতেছি না যে একটা সেরকম একটা। আচ্ছা ঠিক আছে না, আজকে আপনি 80% আমি লেস দ্যান, সেটাই দেখতেছি, পারফেক্ট। সেটাই আরেকটা ঝালর থাকলে আপনার একটা ঝালর থাকলে না, আজকে ঝালরটা ওদের উপর যারা শুনতেছে। ফ্রিল্যান্সিং এর কমিউনিকেশনের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, ডোন্ট ওভারসেল। ওভারসেল হচ্ছে আমি পারি, আমি বেস্ট, আমি তোমারটা করে দিব, তুমি জানোই না ওর প্রবলেম কি, ওর কি লাগবে তুমি জানো, মনে মনে হাসতেছে। যেমন আমি যদি এমন বলি আমি এটা পারি, এটা করছি, ও আমি জানি না ও আমারটা নিয়ে কতদূর জানে, অথবা রিসার্চ আরো কঠিন করা, ও মনে মনে হাসতেছে আমাকে নিয়ে যে আহারে বেচারা, আহারে কি কি করতেছে। সো আস্ক। 2 হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে বেশি ফ্রিল্যান্সাররা যেটা করি ওটা হচ্ছে গিয়ে যখন আমার কোনো আপডেট দেওয়ার নাই তখন আমরা ভ্যানিশ হয়ে যাই, যে ক্লায়েন্টের তো কিছু বলার নাই, কি করবো আমি না লিখি, ক্লায়েন্ট ফলো আপ করলে আমি ভয় পেয়ে যাই। টিপিক্যাল বাংলাদেশি এক্স্যাক্টলি এক্সকিউজেস। যতক্ষণ পর্যন্ত টাইম ডেডলাইন 12টা আছে, যতক্ষণ পর্যন্ত না উনি নক করতেছে ততক্ষণ পর্যন্ত চুপ থাকি। কেন চোখ বন্ধ কেউ দেখে না, দেখে না। তাদেরকে প্রফেশনালি বলে একটা টাইম দাও যে 24 ঘন্টা আগে দরকার হলে বলো ভাইয়া কালকে ভিডিওটা রেডি হবে না, আমার সমস্যা হয়েছে, এরকম করা শুরু। ডোন্ট অ্যাক্ট ডেসপারেট, কখনোই করো না। অ্যাভয়েড রোবোটিক রিপ্লাইজ, সো এই জিনিসগুলো একদম করা যাবে না, সরি ফর দিস। আর হচ্ছে গিয়ে মেক অ্যান্ড সেভ টেমপ্লেটস, যেগুলো আগে কাজ করছে, যে ক্লায়েন্টের সাথে যেগুলো কাজ করতেছে টেমপ্লেট হিসাবে সেভ রাখো, প্রতিবার নতুন করে রাখার দরকার নেই। প্রত্যেকটা মার্কেট প্লেসে কুইক রিপ্লাই, অটো রিপ্লাইয়ের ব্যবস্থা আছে, ইউজ দোজ, ঠিক আছে? সবসময় একটা নোটস রাখবা, না হলে ওই যে এরকম ডেসপারেট হলে আমাকে ছেড়ে যেও না, সাথে এরকম করবা না। আচ্ছা, প্রথম দিকে ফ্রিল্যান্সাররা আমরা কোন ভুলগুলা করি? আমরা যেটা নিয়ে রিলস দেখে এক্সাইটেড হয়ে গেছি, ডোপামিন একটা দিছে, ওইটা নিয়েই স্কিল আমি ভাবি যে ওইটা নিয়ে আমি করবো। ডোন্ট ডু দিস। আমারটা আমি বলতেছি খুব রং ঝং মাখায় আমার উইনিং স্টোরিগুলা, সাকসেস স্টোরিজগুলা, তুমি জানো না এটা আসলে কীরকম বা আমার দিনটা কেমন গেছে। আমাদের না একটা সমস্যা আছে, আমার খালি সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় কি আমি বাদে সবার লাইফ অনেক অথচ রাত্রে যখন ফাইনালি বিছানাটায় যে বালিশটায় যে মাথাটা লাগে কি কি যে চিন্তা ঘুরে,
সবাই মনে যে সবাই পাইরা গেছে, সবার নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সবার নতুন ভেঞ্চার হয়েছে, নতুন ক্লায়েন্ট পাইছে, আমারই মনে হয় নাই। প্রত্যেকে টেনশনে আছে। সো সোশ্যাল মিডিয়ায় কোনো একটা রিল দেখে এটাতেই টাকা, ওটাতেই টাকা, এরকম করা বন্ধ করতে হবে, ঠিক আছে? আমরা সবাই আমাদের বিভিন্ন প্রফেশন, আগে আমরা প্রো ডিজাইনার, প্রো কোডার, প্রো ভিডিও এডিটর, প্রো এইগুলা কোথাও কোথাও তারা শিখে আসছে, এগুলা বাদ দাও। তোমার প্রো হওয়াটা ইম্পর্টেন্ট না, তুমি কাদের জন্য এবং হোয়াট করে হাউ করো ওইটা ইম্পর্টেন্ট। সো ওইটা লাগাও। ফ্রিল্যান্সার রাফায়েত বলে কিছু নাই, তো এগুলা ভাগ দিয়ে মানে বাইর করে ফেলতে হবে, ঠিক আছে? এই যে শাইনি স্কিল সিনড্রোম, আমার মনে হয় আমি N8N এইটা শিখে গেলে আমি সব পেরে যাব, এরকম একটা। এই যে এটা এখন শাইনি একটু অটোমেশনটা, এটা একটা আছে, এটা দেখে এটা আমি করতেছি না, আমি মনে হয় পিছিয়ে গেছি। এটা না করে ইন্টারেস্ট আছে আদৌ, এটা কি করে জানো, এটা আগে বুঝে নাও, তারপরে ট্রাই করো যে তোমার লাইফে এটা কোনো কাজে লাগবে নাকি, অথবা তোমার কোনো বন্ধুর লাইফে, অথবা এটা বেচতে পারবা নাকি। এইটা এখন ট্রেন্ডে আছে। এইভাবে এখন কি গুগল ফ্লোতে ভিডিও করা যাচ্ছে, এটা দিয়ে তোর কাজ কি? এআই খাইয়ে দিবে, এটা তোর কাজ কি? এটা দিয়ে তোর কাজ যেটা, ওইটা তুই ফোকাস কর, ঠিক আছে? এগেইন আমার লাস্ট পেজ দেখে তুমি তোমার ফার্স্ট পেজ মিলায়ও না। আমার গল্পের বই আমি পড়ে যাচ্ছি, মাঝখানে আসি, তোমার গল্পের বই শুরুই করো নাই। তো এইসব ভুল আমরা করি। একটা হচ্ছে গিয়ে তোমরা ডে ওয়ানে, তোমার স্কিল এখনও অনেক দূরে, তুমি ডে ওয়ানে কী দিয়ে শুরু করতে চাও, জীবনটা কী দিয়ে, কোন প্রফেশন মানে ফ্রিল্যান্সিংটা, ওই স্কিলটায় ফোকাস রাখো, হপ করতে থাকো না, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। সো ফাইনালি ইফ ইউ ক্যান সামারাইজ, একটা ফ্রিল্যান্সারের আমি মনে করি একটা আলু হওয়া উচিত। সকল সবজির সাথে যাবে। হ্যাঁ, সকল সবজি, সকল সবজি না, সকল সবজি, সকল আমিষ, সবকিছুর সাথে যাবে, আলাদাও খাওয়া যাবে, একদম অনেক ভাবে, একদম। তো আমি একটা অ্যাডমিন, কারণ আমার সব হিসাব রাখতে হবে, দোকান কখন খুলবো, দোকান ল্যাপটপ কখন চালাবো, ল্যাপটপ ঠিক আছে নাকি, ল্যাপটপ মুছতে হবে, কফি খাইতে হবে যখন আমি কাজ করব। 2, আমি একজন কোচ, আমার ক্লায়েন্টদেরকে আমার বুঝাইতে হয় তোমার এই জিনিসটা লাগবে না, তুমি এটা জানো না, তোমার এইভাবে করতে হবে। ক্লায়েন্টদেরও কোচ আমি, ক্লায়েন্টদের মেন্টর আমি, রাইট? আমি একজন স্ট্রিক্ট বস, ঘুম থেকে উঠতে হবে, আমার এই কাজটা শেষ করতে হবে, আমার এখন ঘুমানো উচিত, আমার এখন রিপ্লাই দেওয়া উচিত, আমাকে আমার কন্ট্রোল করে ডিসিপ্লিনে রাখতে হবে যাতে আমি দিনের কাজ দিনে করি, রাইট? আমার একজন মার্কেটার হতে হবে, প্রচারে প্রসার যেগুলো নিয়ে আমরা কথা বলছি, নিজের পোর্টফোলিও বানাতে হবে। কীভাবে বানাবো? ভাই আমি তো খালি স্কিল পারি না, আমার মার্কেটারও হতে হবে। আমার অনেকে আমরা লজ্জা পাই, আমার স্কিল নিজেই কথা বলবে আমাকে নিয়ে, আমার এগুলো ভাল লাগে না। আমি একটা গেঞ্জি বানায় আমার রুমে আটকায় রাখলে কে জানবে? ইউ নিড টু টক অ্যাবাউট ইট। আমি অবভিয়াসলি দ্য ওয়ার্কার, দ্য লেবার অফ মাই অর্গানাইজেশন, আমি একটা সেলসম্যান। সো আই হ্যাভ টু সেল মাই প্রোডাক্ট, যে ফাইবারে হোক, আউটসাইড হোক, যেখানে হোক। প্ল্যান করতে হবে, কোনটা শিখবো, কখন শিখবো, কোনটা দিব, কখন দিব, সব করতে হবে। একজন অ্যাকাউন্টেন্ট, ফিনান্স সবচেয়ে ইম্পর্টেন্ট। টাকা কোথা দিয়ে আসবে, অ্যাকাউন্টেন্ট। আমি কোনো ঘাপলা রাখবো না, কোনো ধরনের দুষ্টামি করবো না, কারণ ফিউচারে আইসা কামড় দিবে এগুলো, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, আমার ঢোল আমাকে পিটাইতেই হবে। আর কাস্টমার সার্ভিস, ক্লায়েন্ট গালি দিবে, ক্লায়েন্ট বকা দিবে, সব এক করে দিবে, বাট আমাদের একজন ভদ্র ক্লায়েন্ট সার্ভিস অফিসার হিসেবে করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যদি আপনাদের জায়গায় হইতাম, কিচ্ছু নাই আমার, শুরু করতে হলে আমি একটা স্কিল, যেভাবে আমরা কথা বলছি, চুজ করে করতাম। আমি পাবলিকলি এটা বিল্ড করতাম, পোস্ট করতাম রেগুলার, ডকুমেন্ট, কারণ এখন পার্সোনাল ব্র্যান্ডই সব। আমি একভাবে যে কোনো একটা ওয়ে, সেটা লিঙ্কডইন হোক, ইউটিউবের কমেন্ট হোক, এক্স হোক, থ্রেডস হোক, ফাইবার হোক, একভাবে আমি দেখতাম কোনভাবে ক্লিক করে, যেটাই ক্লিক করতো আমি এটা রিপিট করতে থাকতাম, বাকিগুলাই ডিফোকাস করে ওইটাই ফোকাস করতাম। এতগুলা নিয়ে তো কথা বললাম, চুজ ওয়ান, ফার্স্টে ডু এভরিথিং, যেটা ক্লিক করে ডাবল ডাউন, রাইট? লাস্ট হচ্ছে কি একটা ট্র্যাকার রাখতাম। আমি ভাবি যে আমার উন্নত হচ্ছে, আমি শিখতেছি। আমি প্রথম দিকে 5 দিনে একটা 15 মিনিটের ভিডিও এডিট করতাম, আমার 100 নাম্বার দিনে এসে ওইটাকে আমি 2 দিনে পারছি নাকি। আমি মনে করি ওয়েট লুজ থেকে শুরু করে খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিসের ট্র্যাকার মানুষের মেনটেন করা উচিত, যদি আসলেও এটাকে ডেভেলপমেন্টটা দেখতে চাই। সো দিজ আর দ্য থিংস আমি করতাম, এবং আমি আশা করি আজকে যথেষ্ট কভার হয়েছে মানুষের যা জানা দরকার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাই। সো আজকে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা বলছি, কি নিয়ে করবো এটা নিয়ে প্রচুর কথা বলছি, কোথায় কাজ করব বলেছি, গ্রোথ অ্যান্ড স্কেল নিয়ে কথা বলেছি। আজকে থেকে যদি 0 থেকে স্টার্ট করতাম তাহলে কি করতাম এটাও বলছি, এবং সবগুলাই বাস্তব উদাহরণ দিয়ে বলছি। আজকের পারপাস ছিল, এখানে 1.5 ঘন্টার বেশি হয়েছে, পারপাস ছিল যে কোনো ফ্রি কন্টেন্টে ইউটিউব থেকে যে ভ্যালু পাবে তার থেকে ডাবল ভ্যালু দেয়া। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় আমরা সেটা পাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ইট ওয়াজ আ
কম্প্যাক্ট ভিডিও, ভ্যালু ড্রিভেন ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে স্লাইড বানায় আনার জন্য, সো দ্যাট আমাদের অডিয়েন্স গুছায় একটা ফ্লোতে পুরো জিনিসটা শিখতে পারে। এগেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভিডিওর নিচে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানেন, যেহেতু 2500 ক্লায়েন্টের 5000 প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত থাকবে, ভাইয়া হয়তো বা দেখবে না, আমি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকলে আপনারা পাঠিয়ে দেবো অবশ্যই, এবং আমার টিম থেকেও ওরা খেয়াল রাখবে, তারা হয়তো বা কেউ একজন আমার টিম থেকে হলো রিপ্লাই দিয়ে দেবে। এনি কনক্লুডিং রিমার্কস? নো, বাট আমার এটাই হবে যে কোনো কিছু দেখলে ও হয়তো বা এমন কিছু জানে আমি জানি না, বা ওরই হবে, আমি একটা লুজার হবে না, এটা না ভেবে গেট কিউরিয়াস। কেউ যদি করে বাংলাদেশ থেকে, আমিও পারবো। ও কিভাবে করছে আমার জাস্ট ওইটা জানতে হবে। সবসময় ওর কপাল ভালো এটা না ভেবে, আমার কপাল খারাপ এটা না ভেবে, আমি কি করতে পারি, স্টার্ট উইথ দিস ইজ পসিবল। এই কারণে আমার মতো মানুষ এই 35 বছর বয়সে এসে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করে ক্লিক করছি। When I started on Fiverr, I was 35 অলরেডি, 12 বছর চাকরি করে গেছি। তাহলে মেজরিটি অডিয়েন্স আমাদের তার থেকে ছোট না, তার মানে তোমাদের কত টাইম আর এনার্জি আছে যে তোমরা দিতে পারবা। ভাই, আমার একটা সংসার হয়ে গেছিল, সব ব্যালেন্স করে আমার 18 ঘন্টা কাজ করতে হয়েছে। অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্য টাইম অ্যান্ড লাক্সারি অফ টাইম, সো ডু ইট। এবং এত ম্যাটেরিয়াল আছে, ভাইয়ারা আছে, সাকসেস স্টোরিজ আছে, গেট ইন্সপায়ার্ড, নট ডোন্ট গেট জেলাস, দ্যাটস ইট। 35 বছরের কম যারা আছে, ভিডিওটা বন্ধ করে প্লিজ গেট স্টার্টেড।